যেহেতু অনেকগুলা জিনিসের সাথে যুক্ত থাকতাম, স্কুল লেভেলের কথা বলছি আসলে আমি। সো ওই সময় থেকে দেখা যেত আমি অনেক কনটেক্সট সুইচ করতাম আসলে। বাট আ তখন মনে হতো যে ঠিকই চলতেছে সবকিছু বা আমি আপ টু দ্য মার্ক করতে পারছি। আমি আসলে ১ম ফিল করি যে আমি যা কিছু পড়ছি বা যা কিছু শিখছি, আমার মেমোরি আসলে কাইন্ড অফ কিছুই রাখতেছে না। লাইক কাইন্ড অফ জাস্ট ইনফ্লো হচ্ছে অ্যান্ড আউটফ্লো হচ্ছে, কিছুই আসলে স্টোর হচ্ছে না। একটা পর্যায়ে গিয়ে ফিল করতে পারি যে আমি আসলে অনেক কিছু পড়ছি, অনেক কিছু দেখছি, অনেক কিছু শেখার চেষ্টা করছি। কিন্তু আমার লার্নিংটা ফ্রুটফুল হচ্ছে না। আমার একটা ফ্রেন্ড হয়তো একটা বই পড়ছে বা একটা চ্যাপ্টার একটা জায়গা থেকে পড়ছে। আমি হয়তো ৩ টা জায়গা থেকে পড়তেছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে ও একটাকেই মেমোরিতে সামহাউ রাখতে পারছে, আমি পারছি না। আমার আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে ওসিডি। সো লাইক আমি আসলে খুব অর্গানাইজড চাই আসলে। বাট যেহেতু খাতায় লিখলে ওটা আমি আবার চেঞ্জ করতে পারছি না, এটা নিয়ে আমাকে সাফার করতে হইছে অনেক। তো ইনিশিয়ালি আমি শুরু করি হচ্ছে নোশনে। কিন্তু যেটা প্রবলেম হওয়া শুরু হলো ১০ দিন পর থেকে সেটা হচ্ছে যে ১ম প্রবলেমটা হচ্ছে যে আপনার আমি নোট নেই এক জায়গাতে। আরেক জায়গা থেকে আমি আসলে মনে করতে পারছি না বা খুঁজে পাচ্ছি না যে নোটটা আমি কোথায় রাখছি। কারণ অনেকগুলা ফোল্ডার obviously কারণ তার মানে এখন তোমার অবসিডিয়ান ইউজ করার পরে তোমার ইমপ্রেশন কি আসলে? তোমার কাছে কি চেঞ্জ মনে হইছে? এটা আমি একটু শুনতে চাচ্ছি। আচ্ছা, আমার কাছে ভাই যেটা সবচেয়ে বড় চেঞ্জ মনে হইছে সেটা হচ্ছে যে আমি আসলে এখন আর খুব একটা চিন্তা ভাবনা করি না নোটটা কোথায় রাখবো বা কি করব। এটা আমার সবচেয়ে ইজি হইছে আসলে যে আমি খুব ইজিলি জাস্ট একটা জাস্ট নোট একটা ওপেন করি একটা ট্যাব। জাস্ট আমি ওখানে হচ্ছে জাস্ট ইনিশিয়ালি আমার যে মাথায় আইডিয়াটা আসতেছে আমি জাস্ট লিখে ফেলি। কোনো একটা নোট আমরা যতগুলা প্রজেক্টে ইউজ করব, যত জায়গায় কানেক্ট করব, ওই নোটের ফিউচার ভ্যালু তত মানে বাড়তে থাকে। ওয়েলকাম এভরিওয়ান নলেজ ম্যানেজমেন্টের উপর এই চিন্তালয়ের পডকাস্টে। আম আজকে কথা বলব হাসনাইনের সাথে এবং হাসনাইনের সাথে আমার পরিচয় হচ্ছে যে কি ইমেইলের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে। এবং আমি হাসনাইনকে ধন্যবাদ জানাবো যে আমার এরকম একটা নলেজ ম্যানেজমেন্ট রিলেটেড পডকাস্ট এ গিনিপিগ হওয়ার জন্য। অনেক ধন্যবাদ হাসনাইন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তারপর আ আমি হচ্ছে যে কি নরমালি আ যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে কি পরিচয় পর্ব দিয়ে শুরু করি। সো তোমার সম্পর্কে কিছু বলো। আচ্ছা, আমি হচ্ছে আ বর্তমানে গ্র্যাজুয়েশন শেষ করেছি লাস্ট উইকে অ্যান্ড আমি কারেন্টলি কাজ করতেছি এআই ইঞ্জিনিয়ার হিসাবে হু, হু, ভিভোসফট লিমিটেড এই কোম্পানিতে। আর কারেন্টলি ট্রাই করতেছি আসলে মাস্টার্সটা বাইরে করার জন্য। সো অ্যাপ্লিকেশন হু, হু। গুলো চলছে। সো কাইন্ড অফ এরকম একটা মিডল ফেজে আছি আরকি। আচ্ছা। ওকে। এখন তুমি কোথায় থেকে পড়াশোনা শেষ করলে? ওগুলো আ আরেকটু বলো। আচ্ছা, সো আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করেছি। আচ্ছা, ওকে। সো আচ্ছা, এখন দেখা যাক আল্লাহ ভরসা এপ্লাই শুরু করছি আচ্ছা। আরকি বাইরে। তাইলে আমি ১ম এ যেটা বলব তোমার জন্য শুভকামনা। আশা করি তুমি থ্যাংক তোমার ইউ ভাই। হায়ার স্টাডিজ এ সাকসেসফুল হবে। ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে ফান্ডিং সহ। এটা হচ্ছে আমার শুভকামনা। আর আমি তাহলে যে কোয়েশ্চেনটা দিয়ে শুরু করি, এরকম একটা সিরিয়াস জিনিস নিয়ে সিরিয়াস হওয়ার কারণ কি? মানে কিভাবে তুমি এটা শুরু করলে? আচ্ছা, আমি প্রবাবিলি ১ম মানে আমি আসলে মানে ছোটবেলা থেকেই অনেক কিছুর সাথে জড়িত থাকতাম। মানে লাইক আমি হচ্ছে একই সাথে হচ্ছে মানে ডিবেট করতাম, আ আবৃত্তি করতাম। সো যেহেতু অনেকগুলা জিনিসের সাথে যুক্ত থাকতাম, স্কুল লেভেলের কথা বলছি আসলে আমি। সো ওই সময় থেকে দেখা যেত আমি অনেক কনটেক্সট সুইচ করতাম আসলে। বাট আ তখন মনে হতো যে ঠিকই চলতেছে সবকিছু বা আমি আপ টু দ্য মার্ক করতে পারছি। আমি আসলে ১ম ফিল করি যে আমি যা কিছু পড়ছি বা যা কিছু শিখছি, আমার মেমোরি আসলে কাইন্ড অফ কিছুই রাখতেছে না। লাইক কাইন্ড অফ জাস্ট ইনফ্লো হচ্ছে অ্যান্ড আউটফ্লো হচ্ছে, কিছুই আসলে স্টোর হচ্ছে না। বা হু, হু, হচ্ছে বাট সেই সংখ্যাটা খুবই কম। এটা আমি আসলে ১ম রিয়ালাইজ করি ভার্সিটিতে ওঠার পরে। তার আগ হু, হু, পর্যন্ত স্কুল কলেজে আমি এটা আসলে খুব একটা রিয়ালাইজ করিনি। ভার্সিটিতে ওঠার পরে যেটা হয় যে এখানেও কনটেক্সট সুইচিং আছে obviously অনেক কিছুর সাথে জড়িত আছি বা করছি। সো একটা পর্যায়ে গিয়ে ফিল করতে পারি যে আমি আসলে অনেক কিছু পড়ছি, অনেক কিছু দেখছি, অনেক কিছু শেখার চেষ্টা করছি। কিন্তু আমার লার্নিংটা ফ্রুটফুল হচ্ছে না। আমি হয়তো একই জিনিস ৩ বার, ৫ বার, ৭ বার দেখতে হচ্ছে যেটা আমার ফ্রেন্ড হয়তো একবার দেখেই পারছে। সো এই জিনিসটা আমাকে ১ম এ ভাবায় আমি যখন কোভিডের মধ্যে যাই তখন তার পরবর্তী সময়ে মানে আমরা ভার্সিটিতে জয়েন করি তারপরে আসলে কোভিড শুরু হয়। সো হু, হু, কোভিডের মধ্যে যেটা হয় যে আমরা ফ্রেন্ডরা হচ্ছে আড্ডা দিতাম যে কে কি করতেছি অনলাইনে। কেবল ক্লাস শুরু হয়েছে ফ্রেন্ডদের মধ্যেও কিছু ফ্রেন্ডের সাথে আসলে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। তখন আসলে দেখা যায় যে ফার্স্ট ইয়ারের দিকে আমাদের সিএসসি তে সবাই আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং নিয়ে খুব সিরিয়াস থাকে। তো ফ্রেন্ডরার মধ্যে অনেকেই হচ্ছে প্রবলেম সলভিং করছে খুব সিরিয়াসলি। আমি করছি না। বা দেখা যাচ্ছে যে আমি পিছায়ে পড়ছি। তো তখন ডিসকাস করতাম সবার সাথে। তো আমি যেটা ফিল করলাম যে কোভিডের পরবর্তীতে গিয়ে যেটা আমি দেখলাম যে এই সময়টাতে আসলে অনেক চেঞ্জেস হয়ে গেছে। মানে কোভিডের সময় আমার কিছু ফ্রেন্ড অনেক ভালো করছে। যারা টাইমটা ইউটিলাইজ করছে, যারা এটা ইউটিলাইজ করে তারা আসলে একটু পিছায় পড়ছে।
সো আমি হ্যাঁ, তখন ঠিক করলাম যে আমাকে আসলে একটু অন্যদের চাইতে বেশি পরিশ্রম করতে হবে। কারণ আমি পিছায়ে পড়ছি। সো ইন জেনারেলি যেটা হয় যে আমি পিছায়ে পড়ছি, সো আমাকে একটু বেশি এফোর্ট দিতে হবে। সো আমি তখন এইটা করতে গিয়ে রিয়ালাইজ করলাম যে আসলে আমার প্রবলেমটা হচ্ছে যে আমি হয়তো ওদের থেকে বেশি পড়ছি। আমার একটা ফ্রেন্ড হয়তো একটা বই পড়ছে বা একটা চ্যাপ্টার একটা জায়গা থেকে পড়ছে। আমি হয়তো ৩ টা জায়গা থেকে পড়তেছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে ও একটাকেই মেমোরিতে সামহাউ রাখতে পারছে, আমি পারছি না। এইটা প্রথমত আমাকে হচ্ছে ভাবায় যে আসলে সমস্যাটা কোথায়? মানে আমি মানে এটা নিয়ে আমি খুব সাফার করা শুরু করি যে আমি অন্যদের থেকে বেশি এফোর্ট দিতেছি। আমি হয়তো বেশি জায়গা থেকে শিখতেছি। আরো হয়তো অল্টারনেটিভলি ট্রাই করতেছি বিভিন্ন ওয়ে থেকে শেখার জন্য YouTube ভিডিও হোক, অন্য জায়গা থেকে হোক। কিন্তু আমি ওদের মতো ভালো মনে রাখতে পারছি না বা সামহাউ অর্গানাইজ করে ওটাকে ডেলিভার করতে পারছি না। টু দ্যা পয়েন্ট যখন দরকার আসলে। এটা আমাকে ১ম ভাবায় অ্যান্ড তখন থেকেই আমি আসলে অনেক চেষ্টা করি অনেক রকমভাবে। ইনিশিয়ালি হয়তোবা খাতায় নোট রাখা শুরু করতাম। অনেক প্রবলেম হতো। তারপরে মেথড চেঞ্জ করার ট্রাই করি, ট্রাই করতে থাকি। একটা পর্যায়ে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আসলে যে আসলে হচ্ছেটা কি? সো এরকম একটা জার্নির মধ্য দিয়ে আসলে আমার শুরুটা আসলে নোট টেকিং এর ব্যাপারটা নিয়ে সিরিয়াস হওয়ার। সো যদি বলি যে কোথায় শুরু হয়েছে স্পেসিফিক্যালি তাহলে কোভিডের পরবর্তী সময়ে আসলে। আচ্ছা, ওকে। তার মানে এরপর হচ্ছে যে কি যে কোয়েশ্চেনটা আমি করব, এই অবসিডিয়ান ইউজ করা যাত্রা কিভাবে শুরু? আচ্ছা। সো আমি নোট টেকিংটা একদম যখন শুরু করি তখন ইনিশিয়ালি শুরু করেছিলাম খাতাতে। তো যেটা ওকে। প্রবলেম সেটা হচ্ছে যে আমি খুব ছোটবেলা থেকেই আমার লেখা খুবই স্লো। মানে এটা হু, নিয়ে হু, আমি স্কুল কলেজে সব জায়গাতেই শুনেছি যে আমার লেখা খুব স্লো। হু, তো হু। আমি আসলে তার মধ্যে কোভিড টাইমটা গেছে এবং আমি কম্পিউটার সায়েন্সে পড়ি। তো সেই সবকিছু মিলায় আমার এই পুরা কোভিড সময় লেখালেখি হয়েছে খুবই কম। সো কোভিডের পরবর্তীতে গিয়ে যখন আমি চেষ্টাটা করা শুরু করলাম লেখালেখির মাধ্যমে, মানে আমি খাতায় নোট করব বা কোনো একটা ডায়েরিতে নোট করব, তখন যে প্রবলেমটা ফেস করা শুরু করলাম যে আমার লেখা খুবই স্লো অ্যান্ড আমি খুব অল্প পরিমাণ লিখেই হচ্ছে যে বিরক্ত ফিল করতেছি যে আমি আসলে কমফোর্টেবল ফিল করতেছি না। আমার কাছে মনে হচ্ছে না এটা এভাবে না লিখে এভাবে লিখলে ভালো হতো। আমি এটা কোনোভাবে ঠিক করতে পারতেছি না বা কাটাকাটি করতেছি। আমার কাছে এটা আসলে প্রবলেম ফিল হইতেছে। আমার আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে ওসিডি। সো লাইক আমি আসলে খুব অর্গানাইজড চাই আসলে। বাট যেহেতু খাতায় লিখলে ওটা আমি আবার চেঞ্জ করতে পারছি না। এটা নিয়ে আমাকে সাফার করতে হইছে অনেক। সো তখন আমি চিন্তা করি যে তাহলে আমি ডিজিটাল মিডিয়াতে লিখি যে কিভাবে করা যায়। তখন আসলে ১ম আমার সামনে আমার এক সিনিয়রের থ্রুতে আমি জানতে পারি নোশন এর কথা। যে নোশন এ সবাই লেখালেখি করে। নোশন এ নোট টেকিং এর জন্য বেশ ভালো। আ বা Google শিটেও করা যায়। তো ইনিশিয়ালি আমি শুরু করি হচ্ছে নোশন এ। তো নোশনে যেটা হতো যে অনেক অর্গানাইজ করে অনেক টেমপ্লেট পাওয়া যায়। আমি অনেক ঘাটাঘাটি করলাম টেমপ্লেট নামায়। কিন্তু সমস্যা হচ্ছে আমার যে টেমপ্লেট দরকার সেই টেমপ্লেট আসলে নাই। সো আমি মোটামুটি ৭-৮ টা টেমপ্লেট ঘাঁটলাম। ঘেঁটে মোটামুটি ১ সপ্তাহ বা ১০ দিন মতো টাইম দিয়ে আমি খালি আমার মতো একটা টেমপ্লেট বানাইলাম। কিন্তু যেটা প্রবলেম হওয়া শুরু হলো ১০ দিন পর থেকে সেটা হচ্ছে যে ১ম প্রবলেমটা হচ্ছে যে আপনার আমি নোট নেই এক জায়গাতে। আরেক জায়গা থেকে আমি আসলে মনে করতে পারছি না বা খুঁজে পাচ্ছি না যে নোটটা আমি কোথায় রাখছি। কারণ অনেকগুলা ফোল্ডার obviously, কারণ অর্গানাইজ করার ক্ষেত্রে এগুলোতে দেখা যায় অনেকগুলো স্পেসিফিক ফোল্ডারে অর্গানাইজ থাকে। এটা নিয়ে ১ম এ প্যারা খাওয়া শুরু করলাম। তারপরে প্যারা খাওয়া শুরু করলাম যে আমি একটা নোট করছি কিন্তু হয়তোবা হচ্ছে যে ওই পার্টিকুলার নোটে আমার আসলে কিছু আপডেট করা দরকার বা কোন চেঞ্জেস করা দরকার। কিন্তু যেটা প্রবলেম হয় যে আমি হচ্ছে আপনার মনে করেন যে ওইখানে আমি ছবি রাখতে পারছি। কিন্তু প্রবলেম হইতেছে যে আমার কাছে ফিল হইতেছে যে ভিডিও তো এখন YouTube ভিডিও এমবেড করে রাখা যায়। কিন্তু অডিও যদি রাখা যেত তাহলে ভালো হতো। কারণ আমি ফিল করছি এরকম যে অনেক সময় আমার মনে হচ্ছে যে আমি আসলে লিখতে কমফোর্টেবল ফিল করতেছি না। মানে টাইপ করতে কমফোর্টেবল ফিল করতেছি। আমি জাস্ট বসে আছি। আমি আইডিয়াটা বুঝতে পারছি। আমি জাস্ট একটা রেকর্ডিং রেখে দিতে চাই। যে এই রেকর্ডিংটা আমি ফার্দার পরবর্তীতে শুনে ওইটা থেকে আমি দরকার হলে আবার ফার্দার কাজ করতে পারি। বাট এইটার আসলে সুযোগটা ছিল না ওইখানে। তখন আমি যেটা শুরু করতাম আমি ফোনে হচ্ছে রেকর্ডারে মানে জাস্ট রেকর্ডিং ইয়েতে রেকর্ড করে রাখতাম। ডেট দিয়ে যে আমি এত তারিখে এটা ভাবছি, এটা লিখে রাখছি আরকি। পরে গিয়ে আমি আবার যখন ফ্রি হইতাম যে ঠিক আছে এখন আমার টাইম আছে, এখন আমি একটু অর্গানাইজ করব। আমি রেকর্ডিং গুলো শুনে তখন আমি আবার লিখতাম নোশনের মধ্যে যে এটা আমাকে এটা করা লাগবে বা এটা করা লাগবে। সো আচ্ছা। এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে গিয়ে আমি হচ্ছে যে আ অনেকদিন সাফার করছি। মানে আমি নোশন ইউজ করছি প্রায় অ্যারাউন্ড ২ বছর মতো। সো হুম, তারপরে গিয়ে হচ্ছে যে লং টাইম? হ্যাঁ, সো এই সাফারেন্স এর মধ্যেই ছিলাম আসলে যে প্রবলেম গুলা ফেস করতেছি আসলে। সো তারপরে যেটা হয় যে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে আমার দ্বারা আর হচ্ছে না। আমি লিটারালি মানে আমার আর হবে না। আল্টিমেটলি আমি জাস্ট ক্লোজড লাইক কাইন্ড অফ যে আমি আর এখান থেকে ইমপ্রুভ করতে পারব না। সো এইটা আমাকে আসলে এরকম ফিল করায় যে আমি আর পারছি না। তারপর আমি আসলে নোট টেকিং পুরোপুরি বন্ধ করে দেই। লাইক আমি এটা শুরু করি যে ঠিক আছে আমি নোট টেকিং করে কোনো লাভ নাই। আমি আসলে অর্গানাইজ করতে পারি না। সো আমি নোট টেকিং পুরোপুরি অফ করে দেই। আমি নোট টেকিং আবার শুরু করি মোটামুটি ২০২৫ এর জুলাইয়ের থেকে আসলে।
সো জুলাইয়ের দিকে যেভাবে আসলে ট্রেকিংটা শুরু করি সেটা হচ্ছে যে আমি চেষ্টা করতাম যে টেকে আমি যেহেতু সিএসসি তে পড়াশোনা করেছি, সো কারেন্ট ওয়ার্ল্ডে কি কি হচ্ছে বা যারা সিনিয়ররা আছেন তারা কোথায় কি কি করছেন আমি একটু আপ টু ডেট থাকার চেষ্টা করতাম। তো এই সুবাদে আমাকে অনেক সিনিয়রের সাথে যোগাযোগ ছিল বা পরিচিত ছিল। তো আমি দেখেছিলাম যে সজল ভাই হচ্ছে যে একটা হচ্ছে আপনার একটা শেয়ার করছিলেন, একটা প্রবাবলি ব্লগ বা কিছু একটা ভিডিও, যে হচ্ছে যে আপনি ওইখানে জাস্ট মানে বোঝাচ্ছেন যে কেন আসলে সেকেন্ড ব্রেইন তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। তো এইটা ফার্স্ট আমি দেখি আসলে। সো সেখান থেকে আমি হচ্ছে আপনার ইউটিউবে যাই অ্যান্ড আপনার ইউটিউবে মোটামুটি সবগুলা ভিডিও দেখে ফেলি আসলে ইনিশিয়ালি। তো সিরিয়াসলি? তখন হ্যাঁ, মানে যেগুলো আসলে নোট টেকিং রিলেটেড ছিল আরকি। সো আচ্ছা। তারপরেও হচ্ছে আমার বেশ কিছু কোয়েরি থেকে যায় যে আমার জন্য স্পেসিফিক্যালি যে জায়গাগুলোতে প্রবলেম, সেটা নিয়ে আমি আপনার সাথে ফার্দার কথা বলি। আজকে আমি আসলে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো এইভাবে আসলে আমার শুরু হয়। তখন আমি বুঝতে পারি যে আসলে Obsidian আমার জন্য একটা বেটার অল্টারনেটিভ হতে পারে। অ্যান্ড তখন থেকে আমি আবার শুরু করি Obsidian মানে মেইনটেইন করা। কিন্তু এখনো আমি কয়েকটা জায়গাতে আসলে স্টিল সাফার করতেছি। তার মধ্যে একটা হচ্ছে যেহেতু আমি অনেকদিন মাঝখানে নোট টেকিং করি নাই, প্রায় ১ হুম, বছর হুম। মতো। সো এখন এসে আমি মাঝে মধ্যে ফিল করি যে এটা কি আমার আদতে নোটে রাখা দরকার আছে? এটা আমি ফিল করি। বা আমার অফিসের কাজগুলো হয়তোবা হচ্ছে ওখানে ম্যানেজ করতেছি আমি এক্সেল এ বা হয়তোবা হচ্ছে যে ওদের কিছু কাস্টমাইজ টুল আছে সেগুলাতে। সো ওইটাকে কি আমি আবার মানে হচ্ছে যে কি বলে অবসিডিয়ান এ রাখবো? এই জায়গাগুলো মানে মেন্টাল একটা ম্যাথ আমাকে করতে হচ্ছে। স্টিল এখনো আমি আসলে পুরোপুরি কোপ আপ করে উঠতে পারিনি হয়তো অবসিডিয়ান এর সাথে। বাট আই এম ট্রাইং মাই বেস্ট আসলে। আচ্ছা, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে গুছায় বলছো যে কিভাবে তোমার নোশন থেকে অবসিডিয়ান এর ট্রানজিশন। এই জিনিসটা আমি হচ্ছে যে কি বলি যে নোট টেকিং টুলটা হইতে হবে খুবই সিম্পল, ফিউচার প্রুফ, টেক্সট বেসড হইতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা লোকাল হওয়া লাগবে। নোট টেকিং টুল হচ্ছে যে কি অবশ্যই আমার ফুল কন্ট্রোল আমার থাকা লাগবে। যাতে করে আমার নলেজটা আমি কন্ট্রোল করতে পারি। কিছুদিন আগে হচ্ছে যে কি এন্ড্রু এনজির একটা পোস্ট দিলাম যে আমরা হচ্ছে ডিফারেন্ট সার্ভিস ইউজ করি, ওয়েব সার্ভিস ইউজ করি। এআই আসার পর ওরা চেষ্টা করতেছে আমার আমার ডেটাই হচ্ছে যে কি আমার কাছে বিক্রি করবে কাইন্ড অফ। আমি ও সার্ভিস ইউজ করি, আমার ডাটা এসে আমার কাছে বিক্রি করবে অনেক হাই প্রাইসে এআই এজেন্ট ইন্টিগ্রেট করে। এটা আসলে এক্সপেক্টেড না। আমার জিনিসগুলো ফিউচার প্রুফ হচ্ছে না। এই সমস্যাটা তো আছেই। সেখানে আমার পার্সোনাল নলেজ যেটা নিয়ে আমি এত এফোর্ট দিচ্ছি, এত খাটতেছি সেটা আসলে ফিউচার প্রুফ হবে না। এটা আসলে ভাবাই যায় না। হুম। সিকিউরিটির একটা ব্যাপার আছে যে আমার নোটগুলা আসলেই আমার লোকালে থাকতেছে, আমার কন্ট্রোলে থাকতেছে। অন্য কারো কন্ট্রোলে থাকতেছে না। আমি সিঙ্ক হলো এন্ড টু এন্ড এনক্রিপশন এর মাধ্যমে সিঙ্ক করতেছি। এই সবকিছুর জন্যই আমি বলব যে কি Obsidian এর বিকল্প এখন মার্কেটে নাই। এখন যদি মার্কেট এর থেকে ভালো বিকল্প আসে আমি অবশ্যই সুইচ করব। আমি আসলে গ্রোথ মাইন্ডসেট এর মানুষ। আমার কাছে যখন মনে হয় যে ওই টুলটাই আমাকে বেস্ট আউটপুট দিচ্ছে আমি ওই টুলটাই হচ্ছে যে কি ইউজ করব আরকি। বা তোমার যে নোশন থেকে Obsidian ট্রানজিশন, এই ট্রানজিশনটা স্টোরি আমার খুব ভালো লাগছে যে নোশন নোশন ইজ প্রিটি গুড সফটওয়্যার এবং নোশন এর পপুলারিটি Obsidian থেকে অনেক বেশি। এটা নো ডাউট। কিন্তু নোশন এর ইউজ কেস ও ডিফারেন্ট আমি বলব। নোশন এর ইউজ কেস হয়তো যারা লিমিটেড নোট করে আমার কাছে যেটা মনে হয় তাদের জন্য দ্যাট ইজ গুড। যারা টিম ম্যানেজ করে তাদের জন্য গুড। নোশনের হচ্ছে যে কি কোলাবোরেশন ফিচার আমার কাছে ভালো হুম। মনে হয়। কিন্তু এজ এ পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট যে আমায় আমার একটা আইডিয়া জট ডাউন করে রাখবো, তাড়াতাড়ি রিট্রিভ করব, সব ধরনের ফাইল হচ্ছে যে কি আমি জাস্ট ডাম্প করে রাখবো। এক্ষেত্রে আমার কাছে মনে হয় Obsidian এর বিকল্প নাই। সো ওখান থেকে আমি আসলে এসব লেখালেখি করি সত্যি কথা বলতে। আম যাই হোক, এখন তার মানে এখন তোমার Obsidian ইউজ করার পরে তোমার ইমপ্রেশন কি আসলে? তোমার কাছে কি চেঞ্জ মনে হইছে? এটা আমি একটু শুনতে চাচ্ছি। আচ্ছা, আমার কাছে ভাই যেটা সবচেয়ে বড় চেঞ্জ মনে হইছে সেটা হচ্ছে যে আমি আসলে এখন আর খুব একটা চিন্তা ভাবনা করি না নোটটা কোথায় রাখবো বা কি করব। এটা আমার সবচেয়ে ইজি হইছে আসলে যে আমি খুব ইজিলি জাস্ট একটা জাস্ট নোট একটা ওপেন করি একটা ট্যাব। জাস্ট আমি ওখানে হচ্ছে জাস্ট ইনিশিয়ালি আমার যে মাথায় আইডিয়াটা আসতেছে আমি জাস্ট লিখে ফেলি। অর্গানাইজিং নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না। এটা হচ্ছে হু, সবচেয়ে হু, বড় সুবিধা। যেহেতু আরেকটা সবচেয়ে বড় প্রবলেম যেটা আমি আপনাকে শুরুতে শেয়ার করলাম যে, আমার ওসিডি টাইপ একটা প্রবলেম আছে। আমি সবকিছুকে খুবই বেশি অর্গানাইজ করতে যাই এবং আমার এটা নিয়ে অনেকবার সাফার করতে হইছে যে, আমি জাস্ট নোট টেকিং এর চেয়ে অর্গানাইজেশন নিয়ে বেশি টাইম দিতেছি। অ্যান্ড এইটা আমাকে অনেক সাফার করাইছে আসলে যে, আমি ২-৩ ঘন্টা ধরে জাস্ট অর্গানাইজ করতেছি, নোট টেকিং করতেছি ০.৫ ঘন্টা। সো এই জিনিসটার ক্ষেত্রে এখানে আমাকে প্রবলেমটা ফেস করতে হচ্ছে না ইনিশিয়ালি। সো হু। এটা হচ্ছে সবচেয়ে ওকে, বড় সুবিধা। দ্যাটস সেকেন্ড গুড। যেটা আমি বলতেছিলাম যে আমি খুব প্রায়ই এটা আমার ক্ষেত্রে হয় যে আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট আমার কাছে খুব একটা টাইম নাই, আমি খুব একটা অর্গানাইজ করে লিখতে পারতেছি না এখন। সো আমি জাস্ট একটা রেকর্ডিং রেখে দিব যে আমি পরবর্তীতে শুনে এটা নিয়ে ডিটেইলস এ কাজ করব আরকি। বাট এটা তো একটা ট্যাগ বা কিছু দিয়ে একটা রাখতে হবে আসলে যেটা আসলে জাস্ট আমি ফোনের রেকর্ডারে আসলে করলে আসলে ওটা দিয়ে আসলে খুব একটা কাজ হয় না। সো এখানে আমাকে এই সাপোর্টটাও আসলে Obsidian দিচ্ছে যে আমি জাস্ট
অসাম মানে থ্যাংক জাস্ট রেকর্ডিং করে হ্যাঁ, রেখে দিচ্ছি। অডিওটা খুবই অসাম। হ্যাঁ, সো আমি পরে শুনে আমি আবার ওইটা থেকে একটু সামারি করে নিচ্ছি আরকি। সো আচ্ছা। লাইক এটা 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 নিয়ে আমাকে আমি অনেক হেল্প করতেছে। তোমার এই জিনিসটা নিয়ে আমি একটা লাইন এড করি। সরি টু হ্যাঁ, ইন্টারাপ্ট। সিউর। সো আমার হচ্ছে কিছু ইনটেনসিভ মিটিং ছিল নতুন প্রজেক্ট। নতুন প্রজেক্টের শুরুতে যেটা হয় প্রচুর ইনফরমেশন ডাম্প আসে। এবং যেটা হয়তো সবসময় মাথায় ক্যাপচার করা যায় না। তো আমি এই কাজটা করতাম। পারমিশন নিয়ে পুরা মিটিংটা রেকর্ড করতাম। রেকর্ড করে পরে আমি একটা হুইসপার দিয়ে লোকাল ট্রান্সক্রিপশন সেটআপ করে ওই পুরা রেকর্ডিংটা ট্রান্সক্রাইব করে হচ্ছে যে কি ওখানে ডাম্প করে রাখতাম আরকি পরে। এবং আমি পরে দেখছি ওই জিনিসটা আমাকে খুব হেল্প করছে। কারণ আমি পরে অনেক ইনফরমেশন ওখান থেকে রিট্রিভ করতে পারছি। এবং এই জিনিসটা অবসিডিয়ান খুব ভালো করছে যে আমি জাস্ট বাটনে প্রেস করলেই যে সুন্দর মতো রেকর্ড করে একটা ফাইল আকারে নোটের মধ্যে সেভ করে রাখতেছে। এই জিনিসটা খুবই একটা ইউজফুল ফিচার আমার কাছে মনে হয় এবং এটা হয়তো অনেকে জানে না। এটা ইউজ করে দেখতে পারেন আপনারা। এটাই। হ্যাঁ, সো এটা অ্যাকচুয়ালি আমাকে অনেক হেল্প করছে। আমি রিসেন্টলি এটা প্রায় ইউজ করি। মানে আমার নোটগুলোতে গেলে এখন দেখা যায় যে প্রত্যেক নোটের মধ্যে ২-৩ টা করে অডিও রেকর্ডিং আছে যে হয়তো আমি কিছু মানে জাস্ট বলে রাখছি, পরে ওটাকে সামারি করব। এখন না করতে পারলেও চলবে বাট থাকতেছে তো আইডিয়াটা আমার হারায় যাচ্ছে না আসলে। সো এটা আচ্ছা, হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। তোমাকে যদি আমি একটা কোয়েশ্চেন করি, যেহেতু তুমি Obsidian খুব হেভিলি ইউজ করো, তোমার কাছে সবচেয়ে আম ইউজফুল ফিচার কোনটা মনে হয়েছে Obsidian এর? আমার কাছে মনে হচ্ছে ভাই ভয়েস নোটের এইটাই। মানে আমার ভয়েস কাছে আমার নোটের ইউজ এটা। কেসে আসলে এটা সবচেয়ে ইউজ কেস কারণ আমি আচ্ছা, এরকম প্রায়ই ফেস করছি যে আমার কাছে ফিল যে আমি জাস্ট আইডিয়াটা মনে রাখতে পারলেই চলবে আমার। আমি পরে ওকে, হয়তো এটা নিয়ে ফার্দার কাজ করব। কিন্তু আমার তো খুব একটা সময় নাই বা অন্য কোনো একটা ক্ষেত্রে এটা আমি খুব ইজিলি করতে পারছি। এইটা আই গেস সবচেয়ে বেটার। আরেকটা আচ্ছা। ব্যাপার হচ্ছে ওই যে খুব ইজিলি আমি ভাবতে হচ্ছে অর্গানাইজেশন নিয়ে জাস্ট আমি মানে জাস্ট যাচ্ছি অ্যান্ড জাস্ট ড্রপ করতেছি সবকিছু যেটা আমি তুমি রাখতে চাচ্ছি তাহলে এখন। অর্গানাইজ বা কানেকশন গুলো কিভাবে ক্রিয়েট করো বা ট্র্যাক করো কিভাবে কোন একটা পার্টিকুলার নোট? সো আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনার যে স্টার্টার কিটটা ছিল ওইটা আমি হু, হু, ইনিশিয়ালি নামাইছিলাম। তারপরে আমি কিছুটা আমার মতো করে আরো একটু অর্গানাইজ করছি যেটা আমার আসলে ইউজকে সার্ভ করে। সো দেন আমি আসলে ওইটাতে হচ্ছে যে আপনার ইনিশিয়ালি এখন যেটা আমি করি জাস্ট ১ম এ যখন ক্রিয়েট করি তখন জাস্ট একটা নতুন হোমেই একটা আমি জাস্ট ক্রিয়েট করে আমি জাস্ট আমার ইয়েটা ডাম্প করি। দেন আমি হচ্ছে যে ওখান থেকে জাস্ট নিয়ে যেয়ে জাস্ট ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে রেখে দেই। আর জাস্ট লিঙ্ক করার জন্য তো আমাদের হচ্ছে যে ওই যে জাস্ট ডাবল হচ্ছে যে কি বলে ডাবল থার্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট। হচ্ছে যে হুম, হ্যাঁ, ব্র্যাকেট স্কয়ার দিয়ে আমরা ব্র্যাকেট। যেভাবে লিঙ্ক করতে পারি জাস্ট ওইভাবে আমরা হচ্ছে লিঙ্ক করে রাখি, কানেক্ট করে রাখি যাতে করে ফার্দার আমি একটা পড়তে, পড়তে আরেকটাতে যেতে পারি আরকি। আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট বলছো। আমার স্টার্টার কিট নিয়ে একটা মানে কোয়েশ্চেন আছে। কারণ আমি তো স্টার্টার কিটটা ডেভেলপ করতেছি ইউজারের পার্সপেক্টিভ হুম, কি? হুম, আমার যে ফোল্ডারের স্ট্রাকচার, ওই ফোল্ডারের হুম। স্ট্রাকচার তোমার অ্যাডপ্ট করতে কেমন সময় লাগছে? মানে আ আসলে ১ম বার যখন আমি এটা দেখি তো তখন আমার কাছে বেশ অর্গানাইজিং মনে হচ্ছিল যে না ঠিক আছে আমার জন্য তো বেশ ভালোই। কিন্তু আসলে আমি এটা আরো ফিল করছি যে আমাকে কিছু কাস্টমাইজ করা দরকার। এটা আসলে আমি একটু পরে ফিল করছি। যখন আমার ইউজ কেস হ্যাঁ, গুলা বের হইছে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার আমার কাছে মনে হইছে যে আ এডুকেশন বা হচ্ছে যে মানে আমার এরকম অনেক নোট আছে যে হচ্ছে আপনার একই সাথে আমি বলব আপনাকে একটা জিজ্ঞাসা করছিলাম যে একই নোট আছে যেটা হচ্ছে আ আমার স্কিলের মধ্যেও কাইন্ড অফ পড়তেছে আবার ওটার আমার একটা হ্যাঁ, কোর্সও আছে হয়তোবা একাডেমিকে সো আমি ওটাও পড়তেছি আসলে। তো আমি আসলে এটাকে কোথায় রাখবো বা কিভাবে অর্গানাইজ করব? তো এটার জন্য আমি পরবর্তীতে যেটা করছি আসলে এখন যেভাবে করি আরকি, সেটা হচ্ছে আমার এই যে মাস্টার নোটটা আরকি। সো ঐটাতে যেটা করি যে হচ্ছে যে আমি মাস্টার নোটও কানেক্ট করে রাখি আরকি। যে এটার মাস্টার নোটের আ যেটা আমি সাপোজ আমি এআই শিখতেছি। সো এআই আমার একটা এজ এ স্কিল। সো স্কিলের মধ্যেও আমি এটাকে মাস্টার নোটে কানেক্ট করতেছি। সেম ভাবে এটা আমার ওই একাডেমিকের ওইখানেও আমি মাস্টার নোটে কানেক্ট করে রাখতেছি। সো আমার তাহলে সুবিধা যেটা হচ্ছে আমি ২ জায়গা থেকে সুইচ করতে পারতেছি হুম, আরকি। ওইখান থেকে আমি এখানে হুম, আসতেছি, ওইখানে যাচ্ছি আসলে। হুম। সো আমি এইরকম কিছু ছোটখাটো অপ্টিমাইজেশন আসলে আমি করছি। যেটা জাস্ট আমি প্রয়োজনে যখন পড়ছে তখন। আমি কয়েকটা জিনিস এড করি এখানে। যে এই জিনিসটা আমি হয়তো তোমাকে পরে আর বলা হয়নি। কোন একটা নোট আমরা যতগুলা প্রজেক্টে ইউজ করব, যত জায়গায় কানেক্ট করব, ওই নোটের ফিউচার ভ্যালু তত মানে বাড়তে থাকে। কেন বাড়তে থাকে আমি তোমাকে বলি। কোন একটা পার্টিকুলার নোট ৫-১০ বছর পর তোমার নাম মনে থাকবে না। তোমার প্রজেক্টের নাম মনে থাকবে। হুম, কারণ মানুষ লাইফে প্রজেক্ট বেশি করে না। তখন তোমার যদি মনে হয়, আচ্ছা ঠিক আছে আমি তো হচ্ছে মেশিন লার্নিং এর কাজ করি, এসভিএম নিয়ে কাজ করি। এসভিএম এর ইকুয়েশন নিয়ে আমি একটা নোট করছিলাম। এটার নামটা কি দিছি তো মনে নাই। কিন্তু এসভিএম কনসেপ্টটা তো আমার হচ্ছে যে কি ২০২৫ সালে জুন মাসে একটা প্রজেক্ট করছি, ওই প্রজেক্টে কাজে লাগছে। তখন তুমি ওই প্রজেক্টে গেলে এসভিএম নোটে ইজিলি নেভিগেট করতে পারবা। হুম, সো তুমি যেটা করতেছো দ্যাট ইজ অ্যামেজিং। আমিও সেম কাজটা করি। একই নোট মাল্টিপল জায়গায় কানেক্ট করে রাখি। ইটস নট লাইক যে ফোল্ডার করছি তার মানে এই না যে আমি এক ফোল্ডারের নোট আরেক ফোল্ডারে কানেক্ট করব না। আমি যেকোনো জায়গায় কানেক্ট করতে পারি। ফোল্ডার করা কাইন্ড অফ হচ্ছে যে কি একটা অর্গানাইজেশন রাখা যারা অর্গানাইজেশন নিয়ে সিরিয়াস।
বা যদি কখনো মনে হয় ফোল্ডারগুলো আমার সেপারেট করা লাগবে বা শেয়ার করা লাগবে তখন হয়তো জিনিসটা ইজি হয়। আর আমার হচ্ছে বাম পাশের জিনিসটা আমার কাইন্ড অফ অর্গানাইজ থাকে, মেস না মনে হয়। এজন্য আসলে ফোল্ডার করা। বাট তুমি তাহলে তোমার মেথড গুলা তুমি আস্তে, আস্তে খুব ভালো, ভালো মেথড আউট করে নিছো। দ্যাট প্রিটি অ্যামেজিং। জি ভাই, মানে প্রয়োজনে পড়ছে সো ওটা আরকি ফাইন্ড আউট করছি। সো আরেকটা যেটা আমার কাছে মনে হইছে সেটা হচ্ছে ভাই যে আ মানে এই যে কানেকশন এর ব্যাপারটা বললাম, আমি স্টিল একটা জিনিস নিয়ে আজকে আপনার কাছে কোয়েরি আমার। সেটা হচ্ছে যে আপনি যখন নোট করেন, সো হ্যাঁ, তখন আসলে হচ্ছে আপনার নোটের সাইজটা কেমন হয়? মানে এটা নিয়ে আমি কেন জিজ্ঞেস করছি? কারণ আমি এরকম ফিল করছি সামটাইমস আমি যখন হ্যাঁ, এখন নোট করছি খুব হাইলি ইউজ করতেছি। হ্যাঁ, যে ধরেন হ্যাঁ, আপনি এসভিএম এর কথাটাই বললেন। তো এসভিএম নিয়ে ওকে। নোট করতে বসলে আসলে একটা বিশাল বড় নোট বানানো সম্ভব। হুম, ইটস ট্রুলি পসিবল। সো দ্যাটস ট্রু। এখন আমি যখন এটা নিয়ে পড়াশোনা করছি, তখন আসলে আমি কি করব? মানে আমি কি এসভিএম নিয়ে সাপোজ এসভিএম আমি ৪ টা ভাগে ভাগ করব, ৮ টা ভাগে ভাগ করব এরকম কিছু? নাকি কোন একটা লেংথ আপনি ঠিক করেন যে এটা যদি এত বড় হয় তার বেশি হলে আমি আরেকটা ইয়েতে ভেঙে ফেলব। মানে আচ্ছা, এটা আসলে আইডেন্টিফাই করেন কেমনে? এই কোয়েশ্চেনটা আমি তোমাকে এভাবে আনসার দেই। মানে সবসময় যেভাবে ভাবতে হবে যে আমরা যখন হুম, নোট করব সাইজ কেমন হবে। হুম, আমরা কাইন্ড অফ নিজেদেরকে একটু এমপ্যাথি দেখাই। তোমার বয়স এখন ২০। তুমি এমপ্যাথি হুম, দেখাবে তোমার ৪০ বছরের মানুষটাকে। ওই সময় তুমি আরো বেশি বিজি হবা। ওই সময় তোমার সময় আরো কম থাকবে। এই নোটটা কি তুমি ৫ মিনিটের মধ্যে ডাইজেস্ট করতে পারবা তোমার ৪০ বছর বয়সে? ওইটা চিন্তা করেই তুমি নোটটা করবা। তার মানি এসভিএম এর এত ইনফরমেশন তোমার হয়তো তখন কাজে লাগবে না। তোমার টপ লেভেলের বেসিক ইনফরমেশনটা কাজে লাগবে। তুমি যখন এসভিএম নিয়ে পড়া শুরু করছো, সেটা তুমি নিজের ভাষায় লিখে রাখবা যাতে করে ৫ মিনিটের মধ্যে তুমি জিনিসটা গ্র্যাস্প করতে পারো। অবশ্যই তুমি ডিপে ঢুকবা। তবে ডিপে ঢুকার জন্য তুমি ওখানে সাবনোট ক্রিয়েট করে ডিপে ঢুকবা। হুম। বুঝতে পারছো? কারণ তোমাকে বুঝতে ১ম এ পারছি। মাথায় রাখতে হবে, আমাকে ১ম এ বেসিকটা গ্র্যাস্প করতে হবে খুব কম সময়ে আমার নিজের ওল্ডার ভার্সনের জন্য। এজন্য কখনো সাইজ নিয়ে ভাবতে হবে না। ভাবতে হবে এটা যদি আমি একটা ওয়ার্ড দিয়েও লিখে রাখি, এই ওয়ার্ডটা দেখলে আমার মনে পড়বে কিনা ২০ বছর পরে যে আমি এই কনসেপ্টটা বুঝতে পারছি। জাস্ট এই জিনিসটা মাথায় রেখে নোট করবা। নেভার থিংক অ্যাবাউট ওয়ার্ড। এটা ১০ লাইন হইতে হবে, এটা ১,০০০ ওয়ার্ড হইতে হবে, ২,০০০ ওয়ার্ড হইতে হবে। এটা গুছায় করতে হবে। ডোন্ট থিংক অ্যাবাউট অল অফ দোজ থিংস। জাস্ট কতটুকু লিখলে বা কিভাবে লিখলে এটা তোমার পরে তুমি সহজে রিট্রিভ করতে পারো। সেটা একটা স্ক্রিনশট রাখলেও দেখা গেছে অনেক সময় রিট্রিভ করা ইজি হয়। লিখা লাগে হুম, না যে একটা প্রসেসের একটা স্ক্রিনশট রেখে দিলাম, সেটাই সাফিসিয়েন্ট হয়। এটা এভাবে কাজ করে। দ্যাটস ইট। যত সময় কমানো যায়, যত রিট্রিভাল টাইম কমানো যায়, সেটা মাথায় রেখেই নোট করতে হবে। লেংথ নিয়ে কখনোই আমাদের ভাবার দরকার নেই নোট করার সময়। আচ্ছা, বুঝতে পারছো? আরেকটা জিনিস ভাই যেটা নিয়ে আমি ইদানিং প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে যেহেতু আমি একই সাথে অনেক কিছু করছি। হুম, সো হুম, লাইক আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাকে। সেটা হচ্ছে যে মানে নোট টেকিং রিলেটেডই আরকি আমি প্রবলেম ফেস করছিলাম। সো আমি হচ্ছে রিসার্চ শুরু করি মানে আ আ রিসার্চ রিলেটেড কাজগুলা শুরু করি অ্যারাউন্ড ২০২৪ এর শুরুতে। হুম, সো আমি শুরু করার পরে যেটা হয় যে আমি মোটামুটি ৩-৪ মাস মতো একটা টপিকে কাজ করি। করার পরে টপিকটা সুইচ করতে হয়। জাস্ট বিকজ হুম, অফ ওইখান থেকে খুব একটা ফ্রুটফুল কিছু পাচ্ছিলাম না। সো যখন টপিকটা সুইচ করে অন্য একটা টপিক নিয়ে কাজ করি অ্যান্ড মোটামুটি হুম, ওইটা দিয়ে একটা কাজ পাবলিশ হয়। তারপরে আবার যখন ব্যাক করে ওইখানে আসি, তখন I was like blank আমার কাছে আসলে কিচ্ছু নাই। কারণ এই মিডল টাইমটাতে আমি আসলে কোনো নোট নিতাম না। কোনো নোট রাখতাম না যে আমি কি করছি বা আমার প্রোগ্রেসটা কি হচ্ছে আমি আসলে রাখতাম না। সো আমি যখন আবার ব্যাক করি তখন আমি দেখি যে পুরাটাই ব্ল্যাংক। আমি আসলে কিছুই পাই নাই। সো আপনি যে জিজ্ঞেস করছিলেন যে আসলে কিভাবে মানে প্রবলেম গুলা ফেস করছি? সো আসলে হিউজ প্রবলেম ফেস করছি। মানে এই জায়গাটাতে। সো মানে অসংখ্য রকম ঘটনা আছে আরকি। তো এখন যেটা আমি ফেস করতেছি আমি একই সাথে জব ম্যানেজ করতেছি। এট দ্য সেম টাইম আমি হচ্ছে হায়ার স্টাডিজ এর জন্য প্রিপারেশন নিচ্ছি। সো এখনো হুম, আসলে আমাকে অনেকগুলো কনটেক্সট এট a টাইম মানে একই সময়ে মেইনটেইন করতে হচ্ছে। আমি অফিস যাচ্ছি আবার রাতে এসে বাইরের জন্য কাজ করছি। সো লাইক এই যে কনটেক্সট সুইচিং গুলো আমরা খুব বেশি করতেছি বা মাল্টিপল প্রজেক্টে কাজ করতেছি। সো এইটার জন্য আসলে আমি যেটা প্রবলেম ফেস করতেছি আমি হয়তোবা অফিসে আছি। আমি হয়তোবা আজকে ২-৩ টা ব্লগ পাইলাম। খুব ভালো ব্লগ। আমি ফিল করতেছি এটা আমার আসলে পড়া উচিত। বাট এটা তো আসলে obviously আমি ওই মোমেন্টে পড়ে ফেলতে পারতেছি না। আমাকে এটা রাখতে হবে যে আমি ফার্দার পড়ব। আমি আবার ওইটাকে কোনভাবে আমি সেভ করে রাখতেছি অথবা বুকমার্ক করে রাখতেছি। আমি বাসায় আসলাম, এসে আমি দেখলাম যে হচ্ছে যে আমার হায়ার স্টাডিজ এর জন্য আমি একটা খুব ভালো ব্লগ পাইছি। এটা আমাকে ফলো করতে হবে বা করতে হবে এটা। আমি এটাকেও বুকমার্ক করে রাখতেছি। এভাবে করে যেটা আমি দেখতে পাচ্ছি যে খুব মেসিলি আমি অনেক বেশি বুকমার্ক করে রাখতেছি বা কাইন্ড অফ কিছু একটা। আবার অনেক ক্ষেত্রে দেখা হুম, যাচ্ছে আমি বুকমার্কও করতে ভুলে যাচ্ছি।
সো এইটা নিয়ে যখন আমরা যেহেতু এখন আমাদের মানে পড়ার ক্ষেত্রে একটা খুব বড় রিসোর্স হচ্ছে ইন্টারনেট। সো ব্রাউজারে আমরা পড়তেছি বেশি আসলে। সো এইটা একটা খুব বড় চ্যালেঞ্জ ফিল করতেছি। এটাকে কেমনে সর্ট করা যায় এটা নিয়ে আসলে আমি ভাবতেছিলাম যে এইটা একটা খুব বড় ইস্যু। ওকে, আমি তোমার তাহলে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই, ঠিক আছে? শিওর। তুমি যখন অবসিডিয়ান স্টার্টার কিটটা ইউজ করা শুরু করছো, এরপর আমি প্রচুর আপডেট করছি স্টার্টার কিটটা। আচ্ছা। সো যেটা হচ্ছে আমি এখন তোমাকে দেখাবো। তুমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? জি ভাই। ওকে। তুমি যদি আমার স্ক্রিনটা দেখো, এটা হচ্ছে স্টার্টার কিট। এরপর আমি অনেক আপডেট করছি। তুমি যে জিনিসগুলা কথা বললে যে আমি যখন কোনো একটা পার্টিকুলার প্রজেক্টে কাজ করি, আমার প্রচুর কনটেক্সট সুইচিং করা লাগে, বা আমার অনেক সময় দেখা যায় কোনো একটা পার্টিকুলার জিনিস আমি পরে পড়বো, কিভাবে আমি ওই জিনিসটাকে স্টোর করব। সো স্টার্টার কিটে এখন যদি তুমি মাইডিয়া নোটটা এখনকার ভার্সনে ওপেন করো, এখানে একটা চলে আসে, একটা হোম পেজ চলে আসে। এখানে সব ট্র্যাক হয়ে যায়, ডিফারেন্ট আর্জেন্ট টাস্ক, উইকলি টাস্ক, ওভারডিউ টাস্ক, ওয়াচ লিস্ট, রিডিং লিস্ট, প্রগ্রেস ট্র্যাকার। খেয়াল করে দেখো, এই রিডিং লিস্টে যদি আমি কোনো একটা পার্টিকুলার নোটে আমি কি করছি, এটা করছি, নোট করছি, তাই না? এই হুম, নোটে হচ্ছে আমি নোট করছি, দেখো, টাস্ক রিড দিয়ে। হুম, ধরো আমি একটা লিঙ্ক পাইছি আজকে যেটা আমি পড়বো, ঠিক আছে? সো আমি একটা নতুন টাস্ক ক্রিয়েট করি, টাস্ক, এরপর হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে রিড দেই। তার মানে এটা হচ্ছে রিডের আন্ডারে চলে যাবে সেপারেটলি। রিড দিস ব্লক টুডে। এরপর ডিউ ডেট দিয়ে রাখি, অথবা কোনো একটা দিনে আমি পড়বো, এটা আমি ট্র্যাক করে রাখি। এরপর যখন তুমি ওই দিনের মাই ডেতে যাবা, দেখো রিড দিস ব্লগ টুডে, এখানে তুমি লিঙ্ক টিঙ্ক সব রাখতে পারবে। এখানে তুমি আরো ডিটেল লিঙ্কও রেখে দিলা, ফর এক্সাম্পল। হুম, এভাবে করে আমি যেটা করে ট্র্যাক রাখতে পারি কখন কি পড়বো বা কতক্ষণ কি আছে। এখন কনটেক্সট সুইচিং এর ব্যাপারটা আসতেছে। ওকে, ফাইন। এখন আমি ব্ল্যাঙ্ক একটা প্রজেক্টে কাজ করতেছি, ফর এক্সাম্পল মক প্রজেক্ট ওয়ানে কাজ করতেছি, ঠিক আছে? কাজ করার সময় আমার কাছে মনে হয়েছে আমার ওই ব্লগটা পড়া দরকার। আমি তাহলে কি করব, মক কোন একটা রিডিং, তুমি ফর এক্সাম্পল তুমি তোমার মতো করে বানিয়ে নিতে পারো যে আমার রিডিং লিস্টটা একটা এরকম হবে, মক বুক, ঠিক আছে? ওখানে গিয়ে আমি সবসময় কুইক নোটের মধ্যে একটা টাস্ক রাখি। এই টাস্কগুলো আমি এই ডোমেইনে করব, এই বইয়ের টাস্কগুলো আমি এখানেই ট্র্যাক করি। ওখানে আমি জাস্ট জট ডাউন করে রেখে দিই, এটা আমি আজকে পড়বো বা নেক্সট মান্থে পড়বো বা ওই সময় পড়বো। তখনই যে কাজটা হয়, এখানে যখন আমি লিখে রাখলাম প্রত্যেকদিন মাই ডে নোটে আমার যতগুলা টাস্ক আছে পুরা ভল্টের মধ্যে ডিফারেন্ট নোটে, অটোমেটিক সে কিউরেট করে রেখে দেয়। তোমাকে অর্গানাইজ করতে হচ্ছে না, সে অটোমেটিক কিউরেট করে রেখে দেয়। তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে ট্যাগটা ঠিক আছে কিনা, এই যে টাস্ক এবং রিড ট্যাগটা। দ্যাটস ইট, দ্যাটস দ্য থিং ইউ হ্যাভ একদম। টু বি কনসার্নড অফ। বাকি সব অটোমেটিক। এটা হুম, হচ্ছে আমি লেটেস্ট আপডেট করছি এই ফিচারগুলা। তুমি এটা ট্রাই করে দেখতে পারো যে এটা তোমার আসলে কতটা ইফেক্টিভ হয়। তুমি ইজিলি কনটেক্সট সুইচ শিওর। করতে পারবা। তুমি মাল্টিপল, ফর এক্সাম্পল তোমার এখন যে কাজ, এখন মনে হচ্ছে তোমার ক্রেডিট কার্ডের বিল দেয়া লাগবে এটা করার সময়। তাহলে আমি যেটা করি, মক ফাইন্যান্সে যাই। মক ফাইন্যান্সে গিয়ে সেখানে হচ্ছে যে কি টাস্ক আছে মক ফাইন্যান্সের উপরে, ওই টাস্কের মধ্যে আমি টাস্কটা লিখে রাখি। কিন্তু এখানে লিখে রাখলেও ফাইন, এট দ্য এন্ড অফ দ্য ডে মাইন্ডের মধ্যে সবকিছু আমার নেভিগেট হয়ে চলে আসতেছে। আমার চিন্তা করা লাগতেছে না যে আমার হাজার হাজার নোট আছে, আমার ভাবতে হচ্ছে না কোন নোটের মধ্যে কি লিখছে। এটা তোমাকে একদমই ভাবতে হবে না, অটোমেটিক হুম, কিউরেট করে সে নিয়ে আসবে। ইউ ক্যান ট্রাই দিস। শিওর। এই কাজটা তুমি আমি আমার ট্রাই স্টার্টার করব। কিটেও দেখতে পারো। এখানে আমি হচ্ছে দেখি সেট আপ করছি, কিছু অটোমেশন সেট আপ করছি, তোমাকে সোর্স কোডটা দেখায়। কিছু অটোমেশন সেট আপ করছি, এটা হচ্ছে টাস্ক প্লাগইন দিয়ে করা। সে হচ্ছে দেখি মাইডের জিনিসগুলো এখানে, আর্জেন্ট ট্যাগের গুলো এখানে আনবে। তারপর হচ্ছে যে কি রিডিং লিস্ট গুলা এই ট্যাগ থাকলে সে এখানে কিউরেট করে রেখে দিবে। সো এগুলা তোমার মতো অ্যাডজাস্ট করা ইজিয়ার। তোমার যে এটা জি। আজকে রিডিং লিস্ট মেনটেন করতে হয় এমন না, তুমি ১ মাসের রিডিং লিস্ট এখানে মেনটেন করো এভাবে অটোমেটিক। তাহলে বুঝতে তুমি পারছি। যেটা বললা, তোমার এই প্রবলেমটা থাকবে না যে আমাকে ভাবতে হবে না যে আমি এটা কবে পড়বো, কোথায় পড়বো, লিঙ্ক গুলো হারাই যাবে না। এট হুম, লিস্ট প্রত্যেকটা মকে এখন বর্তমান যে আর্কিটেকচার টাস্ক নামে একটা নোট আছে কুইক নোটের আন্ডারে, আইডিয়া এবং টাস্ক আমি সব জায়গায় মকে রাখি। কারণ প্রত্যেকটা টপিকে বা প্রত্যেকটা কনসার্নে আইডিয়া থাকে, প্রত্যেকটা কনসার্নে টাস্ক থাকে। এই জন্য আমার এই ২ টা নোট আমি সবসময় রাখি, আইডিয়া এবং টাস্ক। আইডিয়ার মধ্যে আইডিয়া গুলো লিখে রাখি, টাস্কের মধ্যে টাস্ক গুলা নোট ডাউন করে রাখি। যাতে করে আমার প্রত্যেকটা টপিকের টাস্ক সেপারেট থাকে, এবং আমি পরবর্তীতে ট্র্যাক করতে পারি এটা কোন টাস্ক করতে হবে, কোন কনসার্নের আন্ডারে সেটা ট্র্যাক করা যায়। যেমন আমি এখান থেকে লিঙ্ক থেকে যেতে পারবো এটা কোন নোটের আন্ডারে।
হুম, বুঝতে পারছো? বুঝতে সো পারছি ভাই। এই জিনিসটা হচ্ছে যে কি তোমাকে আসলে হেল্প করবে। যেহেতু তুমি এগুলা নিয়ে খুবই সিরিয়াস, আমার মনে হয় তোমার এই অর্গানাইজেশনটা তোমার সাথে খুব ভালো ফিট করবে। সিউর ভাই আমি এটা ট্রাই করব। বুঝতে আপনাকে পারছো? জানাবো নি। সিউর। হ্যাঁ, এটাই। আমি তাহলে স্ক্রিনশট অফ দেই। আর কোন কোয়েশ্চেন আছে এটা নিয়ে আ তোমার? ভাই এক্সাক্টলি এটা নিয়ে না। আমার আরেকটা কোয়েশ্চেন আছে আচ্ছা সেটা আমি হচ্ছে তাহলে আমি স্ক্রিনশট অফ করি একটু। হ্যাঁ, সিউর। হ্যাঁ, সো বলো। আমার কোয়েশ্চেনটা হচ্ছে ভাই যে আমি আপনার ভিডিওতে দেখেছিলাম আপনি জোটেরও ইউজ করেন হ্যাঁ, রেফারেন্সিং এর জন্য। সো হ্যাঁ, যখন একটা হ্যাঁ। পিডিএফ পড়ছেন আপনি হচ্ছে যে রেফারেন্স এর জন্য এটা ইউজ করতেছেন। হু, হু, আবার আমি খুব রিসেন্টও না প্রবাবলি মাসখানেক আগে পরে আরেকটা ভিডিও দেখেছিলাম যেখানে আপনি হচ্ছে আ কি বলে হচ্ছে আ Obsidian এর মধ্যেই হচ্ছে যে রেফারেন্স ম্যানেজমেন্ট এর একটা ইয়ে দেখাচ্ছেন। সো আপনি যেহেতু দুটাই ব্যবহার করেছেন, সো হু, হু, আমি আসলে প্রিভিয়াসলি মানে পেপারের কাজের জন্য আসলে বা রিসার্চ এর কাজের জন্য আসলে Obsidian ব্যবহার করিনি। কারণ যখন আমি আসলে Obsidian ব্যবহার শুরু করি তখন আমি অলরেডি আমার পেপারগুলো সাবমিট করে ফেলছি বা অ্যারাউন্ড আমার আগেকার সবগুলা নিয়ে আমি অলরেডি সাবমিট করতে যাচ্ছি ওই সময় হু, আরকি। হু, সো এ কারণে আসলে আমার পেপার নিয়ে আবার যেহেতু এখন কাজ শুরু করছি বা আমি যেহেতু এপ্লাই করার পরে হয়তো আমি যখন আবার একটা পিরিয়ড পাবো, টাইম হয়তো ৬ মাস বা ৮ মাস যাওয়ার আগে, এটা আমি আবার রিসার্চ এর মধ্যে হয়তোবা একটু ঢুকবো, পার্সোনাল রিসার্চ থেকেই। সো তখন আসলে আমাকে আবার পেপারের দিকে যাইতে হবে। পেপার পড়া বা রেফারেন্স ম্যানেজ করা, নোট রাখা, পেপার রিলেটেড, রিসার্চ রিলেটেড আরকি। সো এই কাজগুলার জন্য এখন আপনি যেহেতু দুটাই ব্যবহার করছেন, জোটারও ইউজ করছেন, এট দ্য সেম টাইম আপনি হচ্ছে Obsidian এর মধ্যে নিয়ে এসেও ট্রাই করছেন। আপনার কাছে কোনটা বেটার মনে হচ্ছে এখন ২ টা এক্সপেরিয়েন্স থেকে? আচ্ছা আমি বলি। Zotero এর সাথে Obsidian এর কানেকশন ক্রিয়েট করা যায়। সেক্ষেত্রে Zotero হ্যাঁ, র যে ডেটাবেস আছে, ডেটাবেসটা তুমি Obsidian অ্যাক্সেস করে রেফার করতে পারবা যে এই আইডিয়াটা আমি হুম, পেপার থেকে পাইছি। দ্যাট ইস হুম, প্রিটি গুড। এটা আমি ২০২২ সালে পাইপলাইন। এটা দিয়ে আমি আমার পিএইচডি শেষ করছি। এরপর রিসেন্টলি আমি হচ্ছে পুরা জিনিসটা Obsidian এই করি। মানে আমি Obsidian এই পড়ি, Obsidian এ বাইডিরেকশনাল লিঙ্কিং করি যাতে করে Obsidian এ কোনো নোট থেকে পিডিএফ এ যেতে পারি। পিডিএফ এর অ্যানোটেশন থেকে আমি নোটে যেতে পারি। সেটা আমি রিসেন্টলি করি। তো আমি আসলে এখন মোস্টলি Obsidian এরটাই প্রিফার করি। কারণ Obsidian এ প্রিফার টুল যত কমানো যায় ডিসিশন কম, হুম, হ্যাসেল কম। কম, 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 ঠিক আছে? মেইনটেন্যান্স কম। এটা একটা ব্যাপার। আর Obsidian এর সাথে Zotero র কানেকশন এর মধ্যে আমি পিডিএফটা আইডেন্টিফাই করতে পারি যে এই নোটটা এই পিডিএফ থেকে আসছে। কিন্তু এক্সাক্ট লোকেশন আইডেন্টিফাই করা যায় না। হুম, আমি চাচ্ছি কারণ এক্সাক্ট লোকেশন আইডেন্টিফাই করতেও কয়েক মিনিট লেগে যায়। আমি যদি পিডিএফটা জানিও। পিডিএফ যদি বড় হয় তাইলে তো হুম, ১০-১৫ মিনিট বা ০.৫ ঘন্টা লেগে যাবে। কিন্তু Obsidian এবং Zotero পাইপলাইনের সুবিধা হচ্ছে Obsidian এর পাইপলাইনের সুবিধা হচ্ছে Obsidian এ কোনো নোটে ক্লিক করলে সে পিডিএফ এর এক্সাক্ট লোকেশনে নিয়ে যায় যেই পেজে ওই অ্যানোটেশনটা আছে। সো তার মানে তোমার সময় আরো কমে যাচ্ছে, ফ্রিকশন আরো কমে যাচ্ছে। তাই না? হুম, এজন্য সিউর। আমার কাছে মনে হয় যে Obsidian এর পাইপলাইনটাই ফার বেটার দ্যান Zotero। তোমার কোয়েশ্চেন হতে পারে তার মানে কি আমি Zotero ইউজ করি না? অবশ্যই করি। Zotero ইউজ করি আমি আমার নলেজের ডেটাবেস বানাতে, পেপারের ডেটাবেস বানাতে। কারণ কোন একটা রিসার্চ নিয়ে কাজ করতেছি Zotero এর সাথে ব্রাউজার প্লাগইনটা খুব ফ্ললেস। ব্রাউজারে ক্লিক করলেই আমার ওই পেপারটা ওই ফোল্ডারে এড হয়ে যাচ্ছে। ফর হুম, এক্সাম্পল আমি কোন একটা পার্টিকুলার রিসার্চ এর জন্য হচ্ছে যে কি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম Zotero তে করে ১০০ টা পেপার নামালাম। গো থ্রু করে গিয়ে দেখলাম আমি ১০ টা পেপার পড়বো। ফর এক্সাম্পল হুম, ওই ১০ টা পেপারে আমি ড্রাগ করে Zotero থেকে Obsidian এ এনে সিরিয়াসলি পড়া শুরু করি। আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ, এখন তোমার পারছি। কাছে মনে হইতে পারে তাইলে ভাই আমি তাইলে Zotero টা রাখবো কেন? Zotero টা রাখবো এই কারণে, Zotero তে থাকলে আমার ডেটাবেসটা সে বিবটেক্স জেনারেট করে দিচ্ছে। যেটা আমি অটোমেটিক রেফার করতে পারবো। পুরা রেফারেন্সটা অটোমেটিক রাখতেছে। হুম, রেফারেন্সের ফরমেট চেঞ্জ করতে পারবো। ধরো কোনো একটা জার্নালে সাবমিট করলে বলল না আমরা আমরা ওই ফরমেটে রেফারেন্স অ্যাকসেপ্ট করব। আমরা IEEE অ্যাকসেপ্ট করব না। তখন আমার চেঞ্জ করতে হবে। ম্যানুয়ালি করা খুবই হ্যাসেলের কাজ। আসলে Zotero হুম, এই কাজগুলো আমাকে অটোমেশন দিচ্ছে। Zotero দিয়ে আমি Microsoft Word এ রেফার করতে পারতেছি। তারপর হচ্ছে এই লেটেক এ রেফার করতে পারতেছি। আমার হচ্ছে পেপার লেখার লোকাল পাইপলাইন আছে। Zotero তে কোনো পেপার এড করলে সেটা আমার কোনো একটা পার্টিকুলার পেপার নিয়ে কাজ করলে অটোমেটিক ওই পেপারের বিবটেক্সটটা লোকালি আপডেট হয়ে যায়। সো এটা আমার খুবই ফ্ললেসলি কাজ করে। মানে লেটেকের পাইপলাইনটা আরকি পেপার লেখার হুম, ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি Zotero র ওই ডেটাবেসটা হচ্ছে যে কি বিবটেক্সে এ এক্সপোর্ট করে নিয়ে কাজ করি। কিন্তু যেহেতু অলরেডি আমার রেফারেন্স আছে কোন পেপার থেকে আইডিয়া আসছে সেটা আমি জানি জাস্ট ওই জায়গায় এই বিবটেক্সটা বসিয়ে দেই। খুব মানে যখন পেপারে ওই জিনিস ইনফরমেশন গুলা নেই আরকি। এইজন্য আসলে Zotero টা আমি মেইনটেইন করি যাতে করে আমার রেফারেন্স ম্যানেজমেন্টটা ইজিয়ার হয়।
পেপার লিখার ক্ষেত্রে। বুঝতে পারছো? বাট বুঝতে পারছি সিরিয়াসলি ভাই। পড়ার ক্ষেত্রে আমি ওইটা Obsidian এই পড়ি। কিন্তু Obsidian এ আমি বেশি নয়েজ ঢুকতে দেই না। ওই পেপারগুলাই নিই যেগুলো আমি সিরিয়াসলি পড়ব। হ্যাঁ, আর আমি আসলে এটা এই কোয়েশ্চেনটা আমার আসলে 2nd কোয়েশ্চেন ছিল। আমি ভাবতেছিলাম যে সেকেন্ডলি এটাই জিজ্ঞেস করব আপনাকে যে আমি আমার ক্ষেত্রে এরকম হয় যে সাপোজ আমি একটা টপিক নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি হয়তো ১০০ টা পেপার পাচ্ছি। বাট ফাইনালি তো আসলে আমি ১০০ টা পড়ব না বা না। কাজে নাই। সো ১০০ টাকেই আসলে আমি কেন এর মধ্যে ঢোকাবো Obsidian এ? হুম, I got the point. ঠিক আছে ভাই। এটা ভালো একটা আইডিয়া। I guess এটা আমার কাজে লাগবে অনেক। আচ্ছা, এই তো। এই হচ্ছে যে কি আমার আম আ ইয়া ছিল মানে এই বিষয়ে ওপিনিয়ন। আর তোমার কি কোয়েশ্চেন আছে বলো? আচ্ছা ভাই। সো এরপরে যেটা আমার কোশ্চেন সেটা হচ্ছে যে আপনি যেহেতু পিএইচডি শেষ করে ফেলছেন, আপনি অনেকগুলা রিসার্চ নিয়ে কাজ করতেছেন। সো আ এরকম প্রবলেম ফেস করছেন কিনা? যেটা আসলে আমি ইদানিং ফেস করি সামটাইমস। আমি পড়তে আ হারায় যাচ্ছি লিটারালি। এটা প্রবাবলি খুব একটা নোট টেকিং এর রিলেটেড কিনা আমি জানি না। সাপোজ আমি একটা পেপারই পড়তেছি, আমি সাম দ্যা মিডল অফ দ্যা সামহাওয়্যার আমি আসলে নোহোয়্যার কাইন্ড অফ। আমি পড়তে হারায় যাচ্ছি বা মিটিং এর মাঝখানে আমি একটা পর্যায়ে গিয়ে কনসেন্ট্রেশন হারায় ফেলতেছি। সো এটা তো নোট টেকিং বা আমাদের পার্সোনাল লাইফ ইমপ্রুভমেন্ট এর সাথে ইম্পোর্টেন্ট মানে রিলেটেড আরকি। সো এখানে এই জায়গাগুলো আপনি কখনো ফেস করছেন কিনা? বা যদি করেন তাহলে আসলে এটার সাথে কেমনে ডিল করেন? যে আমরা সত্যি পেপার কথা পড়তেছি বলতে সত্যি কথা বলতে এই প্রবলেমটা আমারও আছে। আমিও এরকম হারায় যাই পড়তে। আমিও কনভারসেশন এর মাঝে হারায় যাই। এখন আমিও সলিউশন খুঁজতেছি এটার জন্য আসলে কি করা যায়। তো আমার কাছে মনে হয় যে কি এটা মেক্সিমাম মানুষের মধ্যেই আছে। এটা এমনও হতে পারে যে আমাদের একটা কথা আছে ১৯৮০ সালের পর থেকে আমাদের কনসেনট্রেশন লেভেল 5 টাইমস কমে গেছে। যেটা হয়তো ওইটার একটা ইমপ্যাক্টও হতে পারে। যে এখন এত বেশি রিসোর্স, এত বেশি ইনফরমেশন, এত বেশি ডিসিশন ফেটিগ এটা আমাদেরকে অস্থির করে ফেলে। আমাদের মাথায় অনেক কিছু ঘুরতে থাকে। সো আমি সো ফার এটাকে নরমাল হিসেবেই ধরে নিছি। আমি আবার চেষ্টা করি হেঁটে আসতে। অথবা একটু ফ্রেশ এয়ার নিয়ে আসতে একটু হাঁটি, একটা ফ্রেশ এয়ার নিয়ে আসি বা কোনো একটা এক্টিভিটি করে আসি, করে আবার বসি আরকি। এটা হচ্ছে আমি এখন বর্তমানে করি যদি এরকম দেখা যায় হারায় যাচ্ছি। যাতে করে আবার নতুন করে এই জিনিসটা আবার শুরু করতে পারি। বাট আমার কাছে মনে হয় হয়তো আরো ভালো কোনো মানে এর থেকেও ভালো কোনো সলিউশন আছে যেটা হয়তো আমি এখনো জানি না। বাট এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এটাই নরমাল। আমি সো ফার বলব আরকি। এটাই নরমাল আরকি এই যুগের। আচ্ছা। আরেকটা ভাই যেটা ইস্যু সেটা হচ্ছে যে পেপার পড়া নিয়ে কথা বললাম। লিখারও তো একটা ব্যাপার আছে। সো হুম, আমি অবশ্যই। দেখেছিলাম যে আপনি এটাও হচ্ছে মেইনটেইন করতে চাচ্ছেন Obsidian অ্যান্ড মানে এই পাইপলাইন এর মধ্যে আমরা আসলে পেপার লেখার কাজগুলাকে খুব ইজিলি অটোমেট হ্যাঁ, করতে পারি। সো আপনার এটা হুম। নিয়েও আমি জিনিসপত্র আপনি কি এটা এখনো ফলো করছেন বা আপনি এটা থেকে আসলে কতটুকু মানে আমি আমি আসলে ফলো করতাম। প্রিভিয়াসলি আপনার ইউজ করতাম হচ্ছে যে আপনার ওই যে ওভারলিপ, দেন হচ্ছে ওভারলিপের হচ্ছে যখন ওরা প্রাইস ট্যাগ বসানো শুরু করলো, টাইম কমায় দেওয়া শুরু করলো, হুম, এখন আমরা হচ্ছে ওইটাকে নিয়ে এসে লোকালি হচ্ছে রান করে ওটাতে ইউজ করতেছি আসলে। কিন্তু অল্টারনেটিভ আসলে কিছু ট্রাই করি নাই লোকালি মানে একদম লোকালি করার জন্য আসলে। লোকালি কিসে করো তুমি? মানে Obsidian সরি কি বলে হচ্ছে ওভারলিপটা কনটেক। হচ্ছে আপনার ওপেন সোর্স প্রজেক্ট। সো লাইক আমি ওটাকে নামায় আমার পিসিতে রান করতে পারি আরকি। উহু, সো উহু, একটা ডকার কম্পোজ হিসেবে একটা ডকার কন্টেইনার হিসেবে ওটা রান হয়। সো আমি জাস্ট ওর উহু। মধ্যে ইউজ করতে পারি আরকি। তোমাকে তাহলে এই পাইপলাইনটা আমি বলি। এই পাইপলাইনটা আমি পিএইচডি শুরুর দিকেই বিল্ড আপ করছি। আচ্ছা। ওভারলিপের ১ম সমস্যা যে প্রাইস ট্যাগ বসাইছে। 2nd সমস্যা বড় কোনো রিপোর্ট আমার একটা হ্যাঁ, ২০০ হ্যাঁ। পেজের রিপোর্ট লেখা লাগছে। অনেক সময় লাগে। মিনিট লেগে যায়। এটা কাইন্ড অফ প্যাথেটিক। সো তখন আমি যেটা করছি আমি চেষ্টা করছিলাম লোকালি কিভাবে এই পাইপলাইনটা ডেভেলপ করা যায়। তো তখন আরো কিছু সমস্যা আছে। কোন একটা পেপারে যখন তুমি কাজ করতেছ, কোন একটা পার্টিকুলার ফিগার কিন্তু ১০ বার চেঞ্জ করা লাগে। ১০ বার আপলোড করা কিন্তু অনেক সময় চলে যায়। হুম, তারপর তুমি কিন্তু পেপার লিখতে নতুন রেফারেন্স এড করো। সেটা কিন্তু আবার আপডেট করতে অনেক সময় চলে যায়। তাই না? তো আমি চেষ্টা করছি এই যত ধরনের ফ্রিকশন গুলো আছে কোন ফ্রিকশন থাকবে না। কোন একটা পার্টিকুলার ফিগার আমি আপডেট করতেছি সেটা নিয়ে আমাকে আপলোড করার চিন্তা করতে হবে না। আমি জাস্ট ল্যাটেক্স এর মধ্যে ইয়ে করে দিব। রেফার করে দিব এই ফিগারটা আপডেটেড ভার্সন 3 এটুকু হুম, করব। এর থেকে বেশি কিছু আমার করা যাবে না। কোন একটা পেপার Zotero তে আমি এড করছি সেটা আমি ম্যানুয়ালি নিব না। অটোমেটিক ওই জায়গায় আমি সাইট করব। ডিরেক্টলি সাইট কি দিয়ে। ভাবা যাবে না। এই পাইপলাইনটা কিভাবে করা যায় এটা আমি ভাবছিলাম। যাতে করে আমার বাকি কোন ফ্রিকশন নাই লেখার ক্ষেত্রে। লেখার ক্ষেত্রে আমি জাস্ট লেখা নিয়ে ভাববো। টেকনিক্যাল জিনিস আইটি নিয়ে ভাববো না। হুম। এক্সাক্টলি। তখনই আমি এই পাইপলাইনটা বানাইছি যেটা হচ্ছে VS Code বেস পাইপলাইন। হুম, VS Code এ একটা পাইপলাইন আছে ল্যাটেক্স ওয়ার্কশপ। ল্যাটেক্স ওয়ার্কশপ নামে একটা
প্লাগইন আছে যে প্লাগইনটা দিয়ে তুমি হচ্ছে ল্যাটেক্সের যেকোনো কাজ ভিএস কোডেই করতে পারবা। তোমাকে ওখানে ইনস্ট্রাকশন দেয়া আছে। আমারও একটা ব্লগ আছে এটা নিয়ে। এই হ্যাঁ, কিভাবে এই এই পাইপলাইনটা দাঁড় করাইতে হয়। ওটা করলে ভিএস কোডে করলে সুবিধা হচ্ছে কি আমার লোকাল ফোল্ডারে করতেছি। লোকাল ফোল্ডারে করলে কি করি Zoteroর যে ইয়াটা আছে, Zoteroর যে তোমার এই বিবটেক্সটা আছে ওটা আমি অটোমেটিক এক্সপোর্ট দিয়ে রাখি ওই লোকাল ফোল্ডারে। আচ্ছা। তাহলে আমাকে রেফারেন্স নিয়ে চিন্তা করা লাগতেছে না। কোনো একটা নতুন পেপার আমি জাস্ট ব্রাউজার থেকে Zotero এক্সটেনশনে ক্লিক করে Zotero তে আসতেছে। Zotero অটোমেটিক বিবটেক্স আপডেট করে দিচ্ছে ওই ফোল্ডারে। তুমি বুঝছো আমার কথা? তার মানে আমার হ্যাঁ, রেফারেন্সের পাইপলাইনটা কমপ্লিট। এটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে না। হুম, এরপর ফিগারগুলা ফাইল আমি চেষ্টা করি ওই পেপারের মধ্যে ফিগার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওখানে প্রত্যেকটা ফিগার ওয়াইজ ফোল্ডার ক্রিয়েট করে ওখানেই জেনারেট করতে কোডের মধ্যে। এতে করে ফিগার আপডেট করলে যেহেতু লোকালে করতেছি জাস্ট ভার্সনটা চেঞ্জ করে দিলে ফিগারটা আপডেট হয়ে যাচ্ছে। আমার আপলোডে কোনো ঝামেলা নেই, কোনো কিছুর কোনো নিয়ে প্যারা নেই। এরপর আরো কিছু অটোমেশন আমি তখন করছিলাম। যেমন ধরো একটা প্লাগইন আছে। প্লাগইনটার নাম হচ্ছে আমি তোমাকে বলি, সরি আমি প্লাগইনটার নাম ভুলে গেছি। আমি ওইটা যদিও ইউজ করি Espanso। একটা সফটওয়্যার আছে Espanso, ESPANSO। ওকে, Espanso তে তুমি অনেকগুলো হটকি সেট করতে পারবা। ফর এক্সাম্পল ল্যাটেক্স এর ক্ষেত্রে আমি হচ্ছে যে কি কোলন ফিগার 1 দেখলে ফিগার 1 এর বেসিক কোডগুলা চলে আসে। আমি খালি নামটা চেঞ্জ করি। কোলন হুম, ফিগার 1 2 দিলে 1 2 কলামে ইয়েটা চলে আসে। মানে স্পান্সোতে যেটা করা যায় টেক্সট রিপ্লেসমেন্ট। ফর এক্সাম্পল আচ্ছা, প্রত্যেকদিন আমাদের মাই ডে লেখা লাগে, টুডে লেখা লাগে ফোল্ডারের নামের আগে। আমি লিখি আরকি হুম, সবসময়। সো জাস্ট ওই কোলন টুডে লিখলেই সে টুডের ডেটটা রিপ্লেস করে দেয় স্পান্সো। তার মানে এরকম যত ধরনের রিপ্লেসমেন্ট আছে যেগুলো রিইউজেবল ব্লক সেগুলো আমি স্পান্সোতে সেট করে রাখছি। সো যখন ল্যাটেক্সে লিখি ফিগারের বেসিক কোডগুলা বা ডিফারেন্ট ইয়ার বেসিক কোডগুলা আমি ওগুলো বারবার লিখি না। আমি জাস্ট ওই শর্ট কোডটা লিখে পপুলেট করে ফেলি। অথবা আরেকটা কাজ করা যায় অবসিডিয়ানে তুমি ওইটাকে নোট আকারে রেখে দিলে জাস্ট রিপ্লেস করলে। সো এভাবে করে করে দেখা গেছে আমার ওই আইটি রিলেটেড জিনিসপাতিগুলো নিয়ে অত ভাবতে হয় না। মোটামুটি বেসিক জিনিসপাতি অটোমেট করা আছে। আমি জাস্ট ভাবি যে আমার পেপারের লেখার কোয়ালিটি কিভাবে বাড়ানো যায়। সো এক্সাক্টলি। এইজন্য আমি ওভারলিপ ইউজ করি না, ওভার হাইপড। আম আমি সবকিছু লোকালে করি। এখন কথা হচ্ছে মানুষজনের সাথে যখন শেয়ার করা লাগে আমি আগে জিজ্ঞেস করি সে গিট পারে কিনা। তখন গিটের মাধ্যমেই সিঙ্ক করি আরকি পুশ পুল করে। যে গিট পারে তার সাথে আমি পেপার নিয়ে কাজ করি। আর যে পারে না তার সাথে একটু কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে সত্য কথা আরকি। বুঝতে পারছি ভাই। এটারও সলিউশন আছে। ইটস নট লি সলিউশন না। হয়তো Google Drive বা অন্যান্য ড্রাইভ দিয়েও এটা আ সিঙ্ক করা যায় আরকি। সেটাও করা যায়। আরো একটা সলিউশন আছে ইনফেক্ট। তুমি যদি এট a টাইম VS কোডে কাজ করতে যাও কোন একটা পার্টিকুলার পেপারে তোমার ইয়ের সাথে টিমমেটের সাথে VS Code এর লাইভ একটা ফিচার আছে। এটা শেয়ার, আমি ইউজ লাইভ করতাম। শেয়ার, লাইভ শেয়ার। লাইভ হ্যাঁ, শেয়ার লাইভ দিয়েও শেয়ার, করা যায় কিন্তু এটা আমি ইউজ হ্যাঁ। করছিলাম আমার টিমমেটের সাথে কয়েকবার। কোডিং এর জন্য এজন্য করছি লাইভ শেয়ার ইউজ। সো হ্যাঁ, এখানে করি নাই বাট কোডিং এর জন্য হ্যাঁ। ইউজ করছি লাইভ শেয়ার। বাট ওই তো তোমাকে আমি হ্যাঁ, সাজেস্ট করব VS Code এর ল্যাটিক ওয়ার্কশপ ট্রাই করতে। ইউ উইল লাভ ইট। সিউর ভাই জাস্ট আমি ট্রাই কয়েকটা করব। জিনিস মাথায় রাখতে হবে। VS Code এ যে র‍্যাপ করে না, টেক্সট র‍্যাপ করে না, লম্বা করে সাইডে নিয়ে যায়। জাস্ট অল্টার জেড প্রেস করে র‍্যাপ করে দিলেই নিতে হয়। এটা শুরুতে করে নেয়া লাগে প্রত্যেকবার টেক্সট ওপেন করলে। দ্যাটস ইট। হুম, দ্যাট ইস দ্যা অনলি হ্যাসেল ইউ হ্যাভ টু গো থ্রু। বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং ইজ স্মুথ। ও আরেকটা জিনিস হচ্ছে কি এখন এআই এর সাথে VS কোড এর অনেকগুলো সিনট্যাক্স লেখাও লাগে না। মানে লেটেক্স অটোমেটিক চলে আসে। হ্যাঁ, কোপাইলট এটাই। সাজেশন। হ্যাঁ, কোপাইলট সাজেশনটা খুব কাজে দেয় VS কোড এ। হ্যাঁ, আচ্ছা। সো আরেকটা যেটা ভাই সেটা হচ্ছে যে আপনি যেহেতু প্রোডাক্টিভিটি নিয়ে অনেক বেশি কনসার্ন ছিলেন আপনার পিএইচডি বা এই পুরো জার্নিটাতে আসলে। সো আমারও যেহেতু বাইরে মানে মাস্টার্স হায়ার স্টাডিজ এ যাওয়ার ইচ্ছা, হয়তো পিএইচডি ও করব। সো এই জার্নিতে আপনি আসলে নোট টেকিং এর ছাড়া আর কোন, কোন গুড হ্যাবিট পাইছেন যেটা আপনার কাছে মনে হইছে যে আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে অনেক হেল্প করছে? নোট টেকিং ইজ এ ইম্পোর্টেন্ট থিং কারণ অবভিয়াসলি এটা হচ্ছে যে আপনার আ হেল্প করতেছে আপনার অর্গানাইজ থাকতে অ্যান্ড খুব ইজিলি হচ্ছে যে অনেক কিছু অনেক কনটেক্সট সুইচিং বা নলেজটাকে বিল্ড করতে আরকি। কিন্তু এর পাশাপাশি হয়তো আরো গুড প্র্যাকটিস আছে যেগুলো আসলে হয়তো ইন এ লং রান অনেক হেল্পফুল। সো এরকম কি আপনি ফাইন্ড আউট করতে পারছেন আরকি? হ্যাঁ, এরকম আসলে অনেক কিছুই আছে। সত্যি কথা বলতে এটা অনেক বড় একটা ফিল্ড আরকি। পার্সোনালি আমি যেটা বলব যে আমি আমার সবসময় চেষ্টা করছি আমি আমার নিজেকে ইমপ্রুভ করতে। যে আমি গ্রাম থেকে আসছি, আমার অনেক সমস্যা ছিল। কমিউনিকেশন রিলেটেড অনেক সমস্যা ছিল। এখনো অনেক সমস্যা আছে। কমিউনিকেশন রিলেটেড আমি বলব, যেগুলো আমি সবসময় ইমপ্রুভ করছি। তবে একটা জিনিস আমি সবসময় করছি।
সেটা হচ্ছে আমি অনেক না বলছি। পিএইচডি তে আসার পরে। অনেক না বলছি। অনেক না, অনেক নো। সো আমি সবসময় এভাবে ভাবছি যে এই যে নতুন একটা endeavor আসতেছে বা এটাতে কি আমি যাবো নাকি যাবো না? এটা কি আমার এনার্জি ওয়েস্ট করতেছে নাকি করতেছে না? কারণ দিন শেষে মানুষের কিছু জিনিস লিমিটেড। সেটা হচ্ছে এনার্জি, ফাইন্যান্সিয়াল ব্যাপার-স্যাপার, ফ্যামিলি রিলেটেড জিনিসপাতি এগুলো খুবই লিমিটেড। টাইম এগুলো খুবই লিমিটেড। এনার্জি এবং টাইম প্রত্যেকটা মানুষকে প্রিজার্ভ করতে হয়। প্রিজার্ভ না করলে যে সমস্যাটা হয় দিন শেষে আমাদের আসলে মেইন কাজটা করারই আমাদের এনার্জি থাকে না। সো আমি পিএইচডি লাইফে এই এনার্জি এবং টাইম ২ টা খুব প্রিজার্ভ করছি। অলওয়েজ দেখে শুনে সবকিছুতে পা দিছি। কোন একটা কনসার্ন আমি নিতে পারবো না, আমি নেইনি। যেমন আমি প্রচুর ভলান্টিয়ারিং করছি আন্ডারগ্রেডে। প্রচুর মানুষের প্রজেক্ট করে দিছি আন্ডারগ্রেডে। হুম, মানুষের থিসিসের কাজ করছি ফ্রিতে। পিএইচডিতে আমি ওটা করি নাই। পিএইচডিতে আমি ওই টাইপের জিনিসপাতিগুলা কেন করি নাই? কারণ আমার কাছে মনে হইছে যে আমার এই পর্যায়ে এসে আমাকে সিরিয়াস হইতে হবে আমার ব্যাপারগুলা নিয়ে। এজন্য আমি অনেক না বলছি। যেমন আমাকে হচ্ছে একবার কোন একটা পার্টিকুলার অর্গানাইজেশন একটা রেসপনসিবিলিটি দিতে চাইছে। আমি ওইটা না বলছি। কারণ আমার কাছে মনে হইছে এটা যে পরিমাণে এনার্জি আমার খাবে এই জিনিসটা হয়তো আমি স্ট্রেস আউট হয়ে যাবো। আমি আমার মেইন জিনিসটাতেই ফোকাস করতে পারব না। আমার লাইফে আরো অনেক সময় আছে যেখানে আমি অনেক কিছু আরো করতে পারবো। বাট এই সময়টা আমার জন্য গুরুত্বপূর্ণ। এই সময় আমি অনেক না বলছি। এই জিনিসটা আমি পিএইচডি লাইফে করছি এবং আমি অনেক ফল পাইছি আমি বলব যে আমি না বলাটা শিখছি। যে পোলাইটলি না বলাটা। হ্যাঁ, কেউ যদি one to one হেল্প চায় আমি তাকে হেল্প করছি। কিন্তু কিছু হেল্প থাকে না ভেইগ বা কিছু জিনিস হুম। থাকে না ভেইগ বা কিছু পার্টি থাকে না জাস্ট মানুষ হুদাই ইয়ে করতেছে। মানে অনেকগুলাতে এরকম আমি হচ্ছে আসলে যাই নাই সত্যি কথা বলতে। আমি কি রিগ্রেট করি? আমি আসলে রিগ্রেট করি না। কারণ আমি সবসময় চেষ্টা করছি আমার একটা পার্সোনাল বাউন্ডারির মধ্যে যত বেশি নয়েজ কম আসে, যত বেশি ডিস্ট্রাকশন কম আসে, আমি সবসময় এই বাউন্ডারিটা মেইনটেইন করছি। এখন হইতে পারে পারসন টু পারসন সেটা ভ্যারি করবে। আমি ইন্ট্রোভার্ট দেখে আমি মেইনটেইন করতে পারছি। অনেকে এক্সট্রোভার্ট পার্টি পছন্দ করে। তার জন্য এটা পসিবল না। আমি তাকে বলব না সেটা করতে। বাট এটা আমাকে হেল্প করছে। আমি এভাবে করে আমার এনার্জি এবং টাইমটা প্রিজার্ভ করছি। যেটা হচ্ছে যেটার কারণে আমি ভিডিও বানানো বা নোট নেওয়া বা হচ্ছে আরো অনেক এক্সট্রা কাজ করা, ব্লগ মেইনটেইন করা বা আমি আমার নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করা, বই পড়া এগুলাতে আমি অনেক টাইম পাইছি। যেটা হইলে হয়তো আমি টাইম পাইতাম না। এটা আমি তোমাকে সাজেশন দিচ্ছি না। কারণ সব মানুষের ডিফারেন্ট ক্রাইটেরিয়া আলাদা, সবকিছুই আলাদা। বাট জাস্ট আমি তোমাকে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছি আরকি। ওকে। না ভাই এটা অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট থিং। আপনি যেটা বললেন এটা আসলে আমি ফেস করি অনেক সময় যে আমি না বলতে গেলে অনেক ক্ষেত্রে মনে হয় যে মানে হয়তোবা খুব সিলি কাজ কিন্তু আমার তো সময় যাচ্ছে। কাজটা আমি যদি ৪ ঘন্টা ধরে করি, ৫ ঘন্টা ধরে করি আমার তো সময় যাচ্ছে। সো আমি হয়তোবা না বলতে পারছি না। সো এই জিনিসটা আমি ফেস করি বা করেছি যে অনেক সময় না বলি নাই বা হয়তোবা মানে বললেও কিছু হবে না তারপরেও হয়তোবা জাস্ট সৌজন্যতার খাতিরেই না বলিনি। সো না বলাটা শেখা উচিত। এটা একটা গুড পয়েন্ট। এটা আমার একটু শেখা উচিত ভালোমতো আরকি। এটাই আরকি। মানে এটা হচ্ছে আমাকে হেল্প করছে। হয়তো এখন আমি অনেক না কম বলি বাট আমি পিএইচডির সময় এটা করছিলাম। এটা হচ্ছে মেইন কথা আরকি। আচ্ছা। সো এই মোটামুটি ভাই এই কোশ্চেন গুলাই ছিল আরকি। আর আরেকটা জায়গা যেটা নিয়ে ভাই আমি একটু কনসার্ন সেটা হচ্ছে যে আমি যেহেতু বাইরে মাস্টার্স করব বা পিএইচডি তে যাচ্ছি আরকি। সো হ্যাঁ, আম এই মানে পুরা জার্নিটা আপনি কেমন ফিল করছেন? বা হচ্ছে যে আমি এরকম শুনছি আসলে। I don't know মানে সবার ক্ষেত্রে জার্নিটা কেমন হয় আসলে। সো যেমন আমাকে অনেকে শেয়ার করে যে ফ্যামিলি টাইম থাকে না বা খুবই স্ট্রেস যায় আসলে পুরো পিএইচডি জার্নিটাতে। তো আপনার কাছে আসলে ব্যাপারটা কেমন ছিল? মানে যদি আমি আমি খুবই প্রপারলি অর্গানাইজড হই, নোট রাখি, সবকিছু করি, সেক্ষেত্রে কি আসলেও সবকিছু খুব ভালোমতো ব্যালেন্স করা পসিবল? নাকি আসলে খুব আমরা যেটা আসলে বাইরে থেকে অনেকে বলে বা আমরা শুনি যে খুব মেজারেবল লাইফ যায়, মানে খুবই প্রেশার থাকে, কোনো ফ্যামিলি টাইম থাকে না। মানে অ্যাকচুয়ালি লাইফটা আসলে কেমন যায়? মানে আমি আসলে এক্সপেরিয়েন্স জানতে চাচ্ছি আসলে। আমার কথা বলতে গেলে আমি খুবই ভালো লাইফ লিড করছি। যারা বলে তারা আসলে কোন সিস্টেমের মধ্যে থাকে না। তারা র‍্যান্ডম লাইফ লিড করে। কিরকম র‍্যান্ডম লাইফ লিড করে বলি, যারা এসব কথা বলে তারা দেখা গেছে যে কি অলওয়েজ একটা ডেডলাইন আছে, সারাদিন ঘুরতেছে বা কোথাও ট্যুরে চলে গেছে। রাতে এসে ৪ঃ০০-৫ঃ০০ পর্যন্ত করে ডেডলাইনটা জমা দিচ্ছে। তোমার তো সেটা করার দরকার ছিল না, তাই না? তোমার একটা ডেডলাইন আছে। তুমি তো যদি আসলে ব্যালেন্স লাইফ লিড করতে চাও, তুমি ডেডলাইনটা মিট করেই তারপর ঘুমাতে যেতা। যারা বলে তারা আসলে ব্যালেন্স লাইফ লিড করে না। আমিও তো প্রচুর মানুষকে দেখে আসছি। আমার কথা হচ্ছে যে কি আমি আগে আমার প্রায়োরিটি অনুযায়ী কাজ করব।
আমার যদি উইকেন্ডে ২ দিন সময় থাকে, ঘোরার জন্য তো উইকেন্ড সাফিসিয়েন্ট। আমাকে কেন উইকের মধ্যে ঘুরতে যেতে হবে? বা আমাকে কেন ৭ দিনের মধ্যে ৭ দিনেই পার্টিতে যেতে হবে? আমার কাছে মনে হয় যারা এগুলা নিয়ে বলে তারা ওই টাইপের লাইফ লিড করে। তারা কখনো প্রায়োরিটি ওয়াইজ কনসার্ন গুলা ডিল করে না। তারা হয়তো যে কি মানি কখনো জিনিসগুলা নিয়ে ভাবেও না। আমি তো আমার প্রফেসর খুবই ডিমান্ডিং ছিল। আমি তো সবকিছু ম্যানেজ করছি। আমি ইভেন, ইভেন দো আমি ২৪ সালে আমি একটা ইন্টার্নশিপ করছি। ইয়া ইয়া থেকে ২৪শে জানুয়ারি থেকে ২৪শে ডিসেম্বর পর্যন্ত ফুল টাইম ইন্টার্নশিপ করছি। আমার পিএইচডি রিসার্চ এর কাজ করছি। তারপর হচ্ছে যে কি আমার প্রফেসরের একটা ফান্ডেড প্রজেক্ট ছিল ওটার কাজ করছি। তারপর হচ্ছে যে কি আম আমি ৩ টা জার্নাল লিখছি, ৩ টা কনফারেন্স লিখছি, পিএইচডি থিসিস লিখছি। তারপর আমি বলব যে কি আমি ভালোমতো ঘুমাইছি। আমি ঘুরতেও গেছি মাঝে, মাঝে। আমার ফ্যামিলি টাইমও ছিল। মাঝে, মাঝে মুভিও দেখছি। হ্যাঁ, ২৪ এর শুরুতে একটু স্ট্রেস ছিল কয়েক মাস। বাট সেটা আমি কাইন্ড অফ একটা পর্যায়ে স্টেবল অবস্থায় নিয়ে আসছি। সো আমার কাছে মনে হয় কেউ যদি চেষ্টা করে সবকিছুই ব্যালেন্স লাইফ লিড করা যায়। চাইলে হেলথি খাবার খাওয়া যায়। প্রত্যেকদিন মানে হেলথি রান্না করা খাবারও খাওয়া যায়। যে আমরাও তো হেলথি খাবার খাই। আমার ওয়েট তো মানে মোটামুটি সবসময় মাঝখানে একটু হয়তো বেশি ছিল। এখন মোটামুটি অনেক কম। আমার হাইট অনুযায়ী আমার ওয়েট একেবারে ব্যালেন্সড। কম বলা যায় আরকি। সো আমি বলব যে কি মানে চেষ্টা করলে কেউ হেলথিও খেতে পারে, ব্যালেন্স লাইফও লিড করতে পারে, প্রফেসরের ডেডলাইনও মিট করতে পারে, ঘুরতেও পারে। সবকিছুই করা যায়। এটা হচ্ছে যে কি আসলে আমার কাছে যেটা মনে হয় কিছু প্রোডাক্টিভিটি বই পড়লেই এই আইডিয়া গুলা পাওয়া যায়। কিভাবে করতে হয়। মেক্সিমাম মানুষ কখনো এগুলা নিয়ে ভাবে না, খালি কমপ্লেইন করে। সত্যি কথা বলতে এটাই। আমি এটাই ফিল করছি আরকি। আমি এটাই দেখে আসছি সত্যি কথা বলতে। আচ্ছা। সো প্রোডাক্টিভিটি বই নিয়ে যেহেতু বললেন, আপনি যদি একটা বই রেকমেন্ড করেন যে বইগুলো পড়া উচিত আসলে। আমি অনেক বই পড়ছি কিন্তু আমার কাছে সবসময় যে বইটা ভালো লাগছে সেটা হচ্ছে 'অ্যাটমিক হ্যাবিটস'। 'অ্যাটমিক হ্যাবিটস' আর 'ইকিগাই' এই ২ টা বই আমার খুব ভাল লাগছে। এই ২ টা বই তুমি দেখতে পারো। আরো অনেক বই আছে। আমি হয়তো বইগুলা নিয়ে আস্তে, আস্তে লিখা শুরু করব। বাট এই ২ টা বই দিয়ে যে কেউ শুরু করতে পারে আরকি। বুঝতে পারছেন? ওকে সো ভাই, মোর দ্যান এনাফ। ওকে ভাই। মোটামুটি এগুলাই কোয়েশ্চেন ছিল আরকি। থ্যাংক ইউ সো মাচ। আপনার আচ্ছা। অনেক সময় নিলাম। আর না, আমারও জানাগুলা হলো আরকি। সো আশা করছি আচ্ছা। এগুলো আমার কাজে লাগবে আরকি অনেক। ওকে, অনেক ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ দিচ্ছি হাসনাত তোমাকে আমার এক্সপেরিমেন্টে গিনি পিগ হওয়ার জন্য। আর সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য। আর আমি সবাইকে বলব আমার এই পডকাস্টটা আমার হচ্ছে 'চিন্তালয়' নামে একটা Facebook এ পেজ আছে। যার হ্যান্ডেল হচ্ছে 'চিন্তালয় ল্যাব'। সেইম হ্যান্ডেলে YouTube এ আমার একটা পেজ YouTube পেজ আছে। সরি YouTube চ্যানেল আছে। সেখানেও আপনারা হচ্ছে যে কি পাবেন 'চিন্তালয় ল্যাব'। সো ২ জায়গায় আপলোড করব যেখানে কমফোর্টেবল ফিল করেন দেখেন। আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করব যেহেতু এটাতে আমি টাইম দেই, আমি চেষ্টা করতেছি যাতে এটা একটা বাংলাদেশে একটা সচেতনতা সৃষ্টি হয়। বাট সমস্যা হচ্ছে এই এফোর্ট টা দেওয়ার পরে বেশি মোটিভেশন থাকে না যদি রিচ না হয়। সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনি যদি এ পর্যন্ত দেখে আসেন, আপনার যদি কোন কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন। আর যদি দেখে মনে হয় ইউজফুল কোয়েশ্চেন করতে টাইম বেশি লাগবে, জিরো ফিকশন করা যায় একটা স্টিকার কমেন্ট করে রাখবেন। তাতেও জিনিসটা রিচ হয় আরকি। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আরকি। কারণ সবাই আমাকে পার্সোনালি বলে, "তোমার ওই লেখাটা আমার পড়ে ভাল লাগছে।" কিন্তু কেউ কখনো কমেন্ট করে না। এটাই হচ্ছে আমার একটু ইয়ে লাগে আরকি। এজন্য আমার পোস্টগুলা রিচও হয় না। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট সবার প্রতি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর হাসনাইনকেও থ্যাংক ইউ ধন্যবাদ। ভাই। আমি তাহলে রেকর্ডিংটি স্টপ করছি। ঠিক আছে? ওকে, সিউর।